আসসালামু আলাইকুম দর্শক, ভোটকাস্টের আরেকটা পর্ব নিয়ে চলে আসলাম। আজকে আমার সাথে উপস্থিত আছেন আমার দুজন খুব প্রিয় মানুষ, এবং তাদের কথা এবং তাদের ভোকাল আমাদের বাংলাদেশের জন্য অনেক প্রয়োজনীয়। বিভিন্ন সময়ে তারা সেই গুরুত্বপূর্ণ জায়গাটা পূরণ করেছেন খুব সাফল্যের সাথে, আমি বলবো। আমার সাথে উপস্থিত আছেন সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ান এবং ভোকাল, যেটা বললাম শুরুতেই, সব যেভাবে হোক আমি পরিচয় দিতে পারি, এবং জেনজির একটা ট্রু প্রতিনিধি, এটাও বলতে পারি। আমার সাথে উপস্থিত আছেন আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ, সেটা হচ্ছেন উনি হচ্ছেন যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির জয়নাল আবেদিন শিশির ভাই। শিশির ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরোধী দল আপনারা নতুন পার্লামেন্টে কেমন বোধ করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচককে। এখন পর্যন্ত তো আমরা পার্লামেন্টে যাই নাই। বিরোধী দলের এখনো ফিলিংস আমাদের পার্টিরও আসে নাই, যারা বিজয়ী হয়েছেন তাদেরও আসে নাই। আশা করি পার্লামেন্ট প্রাণবন্ত হবে। ওকে। আমরা আমাদের যে দল থেকে যে 6 জন বিজয়ী হয়েছেন, প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত নেতা, এবং জনগণের কাছে তারা বিজয় হওয়ার আগেও বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সব মিলে আমরা আশা করি এবার পার্লামেন্ট এবং রাজপথ দুটোই তারা কাঁপাবেন, তারা ক্যাপাবল অনেক বেশি। ওকে। এটা হচ্ছে, ধরেন আপনার যদি বাংলাদেশে মানে 70 ইলেকশনের পরে যদি মনে করেন যে একটা দল থেকে যদি সর্বোচ্চ কোয়ালিফাইড যদি কোনো নেতা থাকে, মানে আমাদের এই 6 জন শতভাগের মানে সর্বোচ্চ কোয়ালিফাইড নেতা। আচ্ছা। মানে এই যারা বিজয়ী হয়েছেন একজনও অপ্রত্যাশিত ছিলেন না। ওকে। তো সব মিলিয়ে আমরা আশা করছি তারা এই 6 জন সারা বাংলাদেশ নেতৃত্ব দিতে পারবেন। ওকে, রাজপথের কথা বললেন, এখনই মাথায় আছে রাজপথের কথা, মানে কি পার্লামেন্টে বেশি কার্যকরী হওয়া প্রয়োজন কোনটা? এই প্রশ্নটা আসলে আজকে আমাদের ঘুরপাক খাচ্ছিল যে আমরা তো গতকাল পর্যন্ত আমরা কোনো বিষয়ে রাজপথে যাইনি। পলিটিক্যাল রেটরিক হয়েছিল, এবং আমরা কথার জবাবে ছিল, রাজনৈতিক ভাষায় ছিল। কিন্তু নির্বাচন পরবর্তীতে আজকে সারা বাংলাদেশে যেভাবে আমাদের এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, এখন পর্যন্ত আমি এখানে এসেও কিছু স্ক্রলিং করছিলাম দলের বিভিন্ন গ্রুপে। আমি এই প্রসঙ্গে আসবো ভাইয়া। তো সব মিলে 200টি জায়গায় হামলা হয়েছে, অনেকেই এলাকা ঘরবাড়ি ছাড়া। তো তখন আপনার যদি আপনি ঘরবাড়িতে না থাকতে পারেন এবং আপনার উপরে যদি এভাবে আপনার মানে জীবনের প্রতি হুমকি আসে, রাজপথ ছাড়া তো আর বিকল্প রাস্তা থাকে না। ওকে, তো আমার মনে হয় যে সংসদেই আপনাদের প্রাণবন্ত করে তোলাটা টার্গেট হওয়া উচিত। সংসদ তো আমরা ছাড়তেছি না, সংসদে যাওয়ার জন্যই তো নির্বাচন করলাম, এবং সংসদে গিয়ে সরকার গঠন করার উদ্দেশ্যে তো নির্বাচন, সংসদে যাওয়ার জন্যই। এখন আমরা অপোজিশন হয়েছি, সংসদ তো আমরা অবশ্যই সংসদে যাব। ওকে, আপনারা খুশি এখন পর্যন্ত যতটুকু হয়েছে? আমরা আমাদের পারফরমেন্স বা যে কম সময়ের মধ্যে যতটুকু দলকে গোছাইতে পারছি, এই ব্যাপারে হয়তো বলতে পারেন যে আমরা কিছুটা মানে নিজেকে বুঝ দিচ্ছি, স্যাটিসফাইড না। ওকে, কিন্তু যদি বলেন যে আমাদের যে প্রত্যাশা বা সারা বাংলাদেশ কেন্দ্রিক বা একটা জেনারেশন কেন্দ্রিক যে একটা প্রত্যাশা, সে ব্যাপারে আমাদের অনেক পথ বাকি আছে এখনো। ওকে, আমি আপনার কাছে আবার আসবো ভাইয়া। সাইদ আবদুল্লাহ, আপনি একজন নতুন প্রজন্মের প্রতিনিধি, আপনি অ্যাক্টিভিস্ট হলেও আপনি সবসময় রাইট বিষয়ে কথা বলেছেন, সবসময় আমরা দেখেছি। বিশেষ করে যদি আমি দেখি যে ফ্যাসিস্ট আমলে যখন অনেকেই ভয় পেত কথা বলতে, তখন আপনি খুব সোচ্চারভাবে কথা বলতেন, এবং সেখান থেকে আপনার পরিচিতি। তো আমরা কি সাইদ আবদুল্লাহকে পাবো ওই রাইটস কনভারসেশনে থাকা অলওয়েজ, যে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় যে দলটা আপনি সাপোর্ট করেন, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে আপনি কি সেই জায়গাটা পূর্ণ করবেন ভবিষ্যতে? ভবিষ্যৎ কি বলবে, আসলে ভবিষ্যতের হাতেই বোধহয় আমাদের ছেড়ে দেওয়াটা উচিত। তো তারপর আমি বলি কি, যে এমন কোনো সিনারিও তৈরি হইতে পারে যে জায়গাটা আপনার ওই যে সবকিছুর ঊর্ধ্বে দেশের মানুষের কথাটা চিন্তা করতে হয়, রাইট? যে নিজের চেয়ে বড় দল থাকে, দলের চেয়ে বড় দেশটা থাকে, এবং এই কথাটা তো শুধু আসলে মুখ দিয়ে বলার ব্যাপার নয়, এটা অন্তর দিয়েও বিশ্বাস করার মতো একটা ব্যাপার। এখন ধরেন আমাদের লাইফের পারপাসটা কি, এটা যদি আমরা বুঝি, তাইলে বোধ হয় যে অনেক কিছু খুবই সহজ হয়ে যায়। ধরেন আপনি আপনার লাইফের পারপাসটা যদি এইভাবে সেট করেন, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথায় আপনাকে হাততালি পাইতে হবে,
এবং অনেক সময় যা বললে আপনি হাততালি পাইতে পারেন আপনার সেটাই বলতে হবে, তাইলে আপনার লাইফের পারপাসটা একরকম হয়। আর আপনি যদি মনে করেন যে মুহূর্তে যে ব্যাপারটা জরুরি সেই কাজটা করা, কখনো যদি সেই ব্যাপারটা আনপপুলারও হয়, বাট সেটা যদি জাস্টিফাইড কোনো গ্রাউন্ড থাকে, সেই ব্যাপারটার যদি রোলটা আপনি প্লে করতে পারেন, সেই ব্যাপারটা করলে হয়তো বা অনেক মানুষ আপনার হাততালি নাও দিতে পারে, বাট ইউ আর ডুইং দ্য রাইট থিং। সো আমি এই জন্যই বলি যে রাজনীতির আলটিমেট পারপাসটা কি। সো আমার কাছে পারপাসটা হলো যে দিন শেষে গণবিরোধী কোনো অবস্থান যাতে না হয়ে যায়। এরপরে আপনি আপনার আইডিওলজিতে স্ট্রিক্ট থেকে আপনি তো অনেক কাজ করতে পারেন, রাইট? ধরেন ওই যে বললেন অ্যাক্টিভিজমের জায়গা থেকে, ধরেন যে আপনি প্রত্যেকটা জায়গায় লিখছেন, কথা বলছেন, এটা একটা রোল। এখন সারা জীবন কি মানুষ কি ওই রোলেই স্ট্রিক্ট হয়ে থাকা উচিত কিনা, রাইট? ব্যক্তিগত চয়েসের ব্যাপার আছে। সো এই জায়গার ব্যাপারটা কি আপনার যদি কখনো মনে হয় যে ঠিক আছে, অবশ্যই খুবই রেসপেক্টফুল এই ব্যাপারটাও, কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না, আপনি বোধহয় আরেকটা পলিসিগত জায়গায় আপনি হয়তো বা ডুয়ার হইতে পারেন, আচ্ছা, যে ব্যাপারটা আপনি রিয়্যাক্ট করছেন, ইয়েস রিয়্যাক্ট করে অনেক জায়গায় অনেক ফলাফলটা আসে, কিন্তু বাংলাদেশের অবস্থা কি সারা জীবনে এইরকমই থাকা উচিত কিনা যে প্রত্যেকটা জায়গায় রিয়্যাক্টই করতে হবে, রিয়্যাক্টই করতে হবে, রিয়্যাক্টই করতে হবে? তার মানে আমরা কিন্তু আমাদের মনোজাগতিক জায়গায় কখনো স্ট্যাবিলিটিটা চিন্তা করতে পারছি না। ইয়েস, এই ক্যাটাগরির লোকও থাকা উচিত, রাইট? আমি বলছি না যে এই ক্যাটাগরির লোক থাকা উচিত না। এই ক্যাটাগরির লোক যদি না থাকে তাহলে তো গভর্নমেন্ট বলেন বা যে কোনো পাওয়ার বলেন, তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্যই তো এই মানুষগুলোর দরকার। কিন্তু আপনার যদি মাঝে মাঝে ভীষণ হয় যে ঠিক আছে আমি তো ডুয়ার হিসেবে অনেক কাজও করতে পারি, মানে আপনি তো ইনপুট কিন্তু বোথ ওয়েজ দিতে পারেন। এখন ব্যাপারটা হলো আপনি সারাদিন সমালোচনা করছেন কিন্তু কোনো কাজের কাজটা করলেন না। কিন্তু যদি ব্যাপারটা এইরকম হয় যে আপনি কোনো একটা কাজ পলিসিগত জায়গায় যেটা ডেভেলপ করতে চেষ্টা করছেন, সেই ব্যাপারটা দেশের মানুষের জন্য আলটিমেটলি অনেক কাজে লাগবে, হয়তো বা বিহাইন্ড দ্য কার্টেন অনেক কিছুই হইতে পারে। দেখেন সাইদ আব্দুল্লাহ, আমি একটু এখানে আপনাকে একটু পজ দিচ্ছি। সেটা হচ্ছে এখানে এই প্রশ্নটা করার অর্থটা কেন আমি বললাম, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমি যতটুকু জানি যে আপনার বয়সী যারা আছে, যারা নতুনভাবে ঢুকেছেন তাদের বা এখন পলিটিক্স করছেন তাদের হয়ে, তাদের কিন্তু সংসদের প্রতিনিধিত্ব সেভাবে পাইনি আমরা। হ্যাঁ, তো আগামী দিনের যেই গভর্নমেন্টের যে অর্গানসগুলোতে, সেখানে কি আপনাদের উপস্থিতি থাকবে নাকি আপনারা একটু সাইডলাইনেই থাকবেন? দেখেন, এই মন্তব্যগুলো অ্যাবসলিউটলি আমাদের মন্তব্য না। কেন? তবে বিভিন্ন জায়গায় না, আমি বলছি না যে একটা পার্টিকুলার দল কাকে কোথায় কিভাবে কি সেট করে, এটা তো দলের পলিসিগত ব্যাপার, খুবই হাই এন্ডেড ডিসিশন। ওকে, আমি বলতে পারি যে কি হওয়া উচিত। হ্যাঁ, বলেন। একটা আইডিয়াল সিনারিওতে যেটা হওয়া উচিত, বাংলাদেশের এই জাতীয় গণ অভ্যুত্থানের পরে যদি আপনি চিন্তা করেন, মানুষের মনোজাগতিক দুনিয়ায় কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। অর্থাৎ আপনি একই রাজনীতি যদি আপনি মনে করেন 80-র দশকে এক প্যাটার্নে চলেছে, 90-এর দশকে একভাবে চলেছে, 2000-এর পরে একভাবে চলেছে এবং ডেফিনেটলি 2026 থেকে আরেকভাবে চলবে। এখন এই জেনারেশনের প্রত্যেকটা জেনারেশনেরই কিন্তু আপনার পালসটা ধরতে হয়, রাইট? ধরেন যে যারা জেনজি আছে বা খুবই ইয়াং আছে, দেখা যাবে যে তাদের অ্যাটেনশন স্প্যানটা খুব কম। তারা লম্বা টাইমে একটা কাজ হচ্ছে ওইটা না দেখে তারা ইনস্ট্যান্ট খেয়াল করবে, ও এই 5 সেকেন্ডে কোনো একটা ঘটনা ঘটেছে, বোধহয় যে ওইটাই একমাত্র লাইফের রিয়েলিটি। খেয়াল করে দেখেন, এই চিন্তাটা থেকে এমন অনেক জায়গায় অনেক অবস্থা অ্যারাইজ করতে পারে, যে অবস্থা ডিল করার দায়িত্ব যদি আবার এমন মানুষ থাকে যে এই জেনারেশনের মনোজাগতিক অবস্থাটাকে সেটা রিড করতে ব্যর্থ হচ্ছেন, হয়তোবা পলিসিটা নিয়ে কাজ করার চেষ্টা করছেন আরো 20 বছর আগের মাইন্ডসেট নিয়ে, তখন যেটা দেখা যাবে যে আপনার পারপাস যদি ঠিকও থাকে, মানে আপনার ওয়ে অফ প্রেজেন্টেশনটা হয়ে যাবে খুবই অড, এবং ওই জায়গায় দেখবেন এমন অনেক ঝামেলা হয়ে যাবে যেটাকে আপনি ট্যাকেল করতে পারবেন না। সো এই জায়গায় যেটা করতে হয়, যে আমি সবসময় একটা কথা বলি যে গাড়ির তো চাকা তো সামনের চাকাও থাকে, পেছনের চাকাও থাকে, আবার গাড়িতে শুধু চাকা দিয়েই হয় না, অনেক ধরনের মেকানিজমটা সেট করতে হয়। মানে এই পুরো ব্যাপারটাতে প্রত্যেকটা লেয়ারেরই মানুষ দরকার আছে, অনেক অভিজ্ঞ মানুষের দরকার আছে, অনেক ফিল্ড এক্সপার্ট মানুষের দরকার আছে, ইয়াং মানুষদের দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম এইটার ভেতরে থেকেও কেউ কনস্ট্রাকটিভ রোল প্লে করবে সেটার দরকার আছে, আবার কেউ চোখ মুখ বন্ধ করে শুধু কাজই করে যাবে এমন লোকেরও দরকার আছে। সো এই প্রত্যেকটা লেয়ার যদি আপনি ঠিকঠাক মতো না রাখেন, তাইলে দেখা যাবে যে আপনার গাড়িটা ঠিক মতো চলবে না। এবং সংকটের জায়গাটা হইলো, দেখেন একটা গভর্নমেন্টের, নতুন যে কোনো গভর্নমেন্টের একটা হানিমুন পিরিয়ড থাকে, এটা একটা হানিমুন পিরিয়ডই বলে, যে কয়েক মাস, কখনো 5 বছরের ভিতরে 1 বছরটাকেও মানুষ এভাবে ট্রিট করতে পারতো।
কিন্তু বর্তমানে আপনি পারফরমেন্সটাকে ডিলে করতে পারবেন না 90 যদি days এটা to ডিলে 180 days ম্যাক্স এক্স্যাক্টলি এরকম, এর 3 বেশি না। মাসে, এমনকি এই গভর্নমেন্টটা ফর্ম করার পরে রোজার মাসটা চলে আসছে, রোজার ঈদটা আছে, দেখা যাবে যে 3 মাসের ভেতরে বাজেট দিয়ে দিতে হবে, Stability। সো অনেক জাতীয় সংকট সামনে আসতেই থাকবে এবং এই অ্যাসিড টেস্টগুলো উতরানোর জন্য প্রত্যেকটা লেয়ারে যদি আপনি রাইট পারসনকে রাইট জায়গায় ফিক্স না করেন, দেখা যাবে অনেক জায়গায় ভস্কট পেকে যাইতে পারে। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা লেয়ারেরই লোকের সেটিংটা ঠিক আছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ, তা না হলে যেটা দেখা যাবে অনেক জায়গায় কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। আমি এখানে একটু প্রসঙ্গক্রমে বলতে চাই, উনি যে প্রসঙ্গটা তুললেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসঙ্গ। 200টা জায়গায় আজকে আপনার সংখ্যা যেটা আমি জানলাম যে 200টা জায়গায় আজকে হামলা হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে আপনার কি মতামত যে এখানে বিরোধী মানে বড় দল হিসাবে যারা এই মুহূর্তে 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাচ্ছেন, তাদের রেসপন্সিবিলিটি আসলে কি হওয়া উচিত? তাদের ওই রুট লেভেলের কর্মীদেরকে কি থামানো উচিত নয়? ব্যাপারটা হইল, রুট লেভেলের কর্মীদের যদি ডিসিপ্লিনের ভেতরে না নিয়ে আসা যায়, আপনি 2/3 মেজরিটি তো দূরে থাক, 300টা আসনের ভেতরে 300টা আসন জিতেও মানুষের কাছে আপনি অজনপ্রিয় হয়ে যেতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ধরেন আমি এই জন্যই বলি যে আপনি 2/3 মেজরিটি কেন, আপনি 300টার ভেতরে 300টা আসনই পেয়ে গেলেন, তারপরে এমন কাজ হচ্ছে সেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে তো ভাই আমরা মুখ দিয়ে কথা বলে এটাকে ডিফেন্ড করতে পারবো না। রেদার যেটা দরকার, বাংলাদেশের মানুষ আসলে স্ট্যাবিলিটিটা দেখতে চায়। বাংলাদেশের মানুষ এই হট্টগোল অমুক তমুক অনেক দিন যাবত চলেছে। হাসিনার আমলে তো একটা ডিজাস্টারাস অবস্থা ছিল, এক্সপিরিয়েন্স ছিল, তারপরেও বাংলাদেশে অনেক জায়গায় স্ট্যাবিলিটি আসে নাই। এই ধর মার দৌড়া মব বিশৃঙ্খলা, কোথাও পারফেক্ট ডিসিশন মেক হচ্ছে না। সো মানুষ কিন্তু দিন শেষে কি হয় যে আপনি তো বিশৃঙ্খলাকেই মব বলেন, তাই না? তাহলে যে 200টার জায়গায় চলতেছে, আমি বলছি এই যে বর্তমানে অবস্থায় এটা শুধুমাত্র মব না, ডিরেক্ট আক্রমণ হচ্ছে, আক্রমণ এবং মানুষের রক্তাক্ত করা হচ্ছে, মানুষের আমি বলছি ডাকাতি করা হচ্ছে। এই জন্য আমি বলছি এই অবস্থাগুলা একদম আয়রন হ্যান্ডে কন্ট্রোল করা উচিত, এর কোনো বিকল্প নাই। আপনি যদি এইগুলাকে মানে মনে করেন যে ঠিক আছে হচ্ছে থাক চলুক, এই জাতীয় কাজ করলে যেটা হবে, ওই যে মানুষের একটা পালস আছে যে আমরা একটু শান্তি চাই, মানে দেখবেন যে অনেক ঝড়ের পরে মানুষ দিন শেষে একটা শান্ত সকাল প্রত্যাশা করে, এবং এই জায়গাটা যদি কন্ট্রোল না করা যায়, ইন দ্য মিন টাইম অনেক জায়গায় অনেক তৃণমূলের অনেক কাজে অনেক ড্যামেজ হয়েছে। তারেক রহমান কিন্তু ওনার জনসভায় প্রমিসও করেছিলেন উনি শান্তির জন্য কাজ করবেন, এবং সেই কাজটা ইমিডিয়েটলি করা উচিত এই মুহূর্তে। অন্ততপক্ষে কোথাও হামলা, কোথাও এই জাতীয় বিরুদ্ধ মতের পর এটা করেছে, অমুক জায়গায় ভোট দিয়েছে, অমুক জায়গায় এটা করেছে, আপনি তো ওই দলের একজন সদস্য, আপনিও তাহলে ওই দলেরকে যেহেতু আপনি ওই মতাদর্শে বিশ্বাস করেন, তাহলে আপনিও আহ্বান জানান না। আমি আমার জায়গা থেকে যে আপনার এই সদুতন নিশ্চয়ই এটা লাখ লাখ মানুষ দেখবে, আমি সবসময় বলি এই ব্যাপারগুলো খুব স্ট্রিক্টলি ডিল করা উচিত। ধরেন কেউ চাঁদাবাজি করবে, কেউ খুনাখুনি করবে, গুন্ডামি করবে, মাস্তানি করবে, এটা হওয়া উচিত না। লেটস সে আপনার একটা আইডিওলজি থাকতে পারে, রাইট, আপনার একটা পলিটিক্যাল উইংয়ের প্রতি বায়াসনেস থাকতে পারে, কিন্তু এই যে পরের কথাটা যে কোথাও খুনাখুনি হবে না, আমার মতের বিরুদ্ধে একজন তাকে আক্রমণ করা যাবে না, এটা তো ইউনিভার্সাল কনসেপ্ট। এবং আপনি রাজনীতি করা মানেই ব্যাপারটা এইরকম না, ধরেন একজন চুরি করছে, একজন ছিনতাই করছে, একজন ধরেন যে লুটপাট করছে, ভাই আমি কি ওইটার বেনিফিশিয়ারি? ডেফিনেটলি নট। একদমই না। তার মানে আমি কেন এইটাকে আমার ডিফেন্ড করতে হবে, কেন টলারেট করতে হবে? যেটা অন্যায় সেটা অন্যায়। এবং বাংলাদেশের কালচারটা ভাই আমার কাছে মনে হয় তখনই চেঞ্জ হওয়াটা সম্ভব, ধরেন আপনি একটা আইডিওলজিকে সাবস্ক্রাইব করেন, লেটস সে আপনারই আইডিওলজিকে সাবস্ক্রাইব করে এমন কোনো মানুষ এই টাইপ কোনো অপকর্মটা করছে, আপনি যদি ওই ইন্টারনাল ফোরামে বসে থেকেও বলতে পারেন যে আই ডোন্ট সাপোর্ট দিস, আলটিমেটলি যেটা হবে এটার কিন্তু অনেকটা ইম্প্যাক্ট পড়ে, যেটা হয়তো বা অনেক জায়গায় দেখা যায় না, রাইট? সো এই জন্যই আমি বলি কিছু মানুষ বাইরে থেকে থাকা দরকার, যে কেন এই জায়গায় অবিচার হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে, ক্রমাগত ন্যায্যতার পক্ষে তো কথা বলতেই হবে। আপনি দলের ভিতরে থেকে সেই ফায়ার ফাইটিংটা করবেন। আবার কিছু জায়গায় থাকা উচিত যে একজন অন্যায্য একটা কাজ করছে, আপনি বুঝতে পারছেন, তার মানে কি আপনি তো এটা সাপোর্ট দিবেন না, মানে আপনি সেই ফায়ার ফাইটার হবেন, এটা না হওয়ার কোনো কি লজিক্যাল কোনো কারণ আছে? বরং ইন্টারনাল জায়গা থেকে আমি তো এটাই বললাম, আমি যেটার বেনিফিশিয়ারি না, কেউ চুরিচামারি করছে, কেউ ছিনতাই করছে, কেউ কাউকে খুন করছে, আমি তো এটার বেনিফিশিয়ারি হইতে চাই না। আপনার কাছ থেকে এটাই আশা করে, তার মানে আমার যেটা করা উচিত ওইটা যাতে না হয়, স্ট্রিক্টলি ভয়েস রেজ করা দরকার। এবং 2 নাম্বার ব্যাপার হলো ইন্টারনালিও এই ক্যাটাগরির ব্যাপারটাকে এমন ভাবে চাপ দেওয়া যাতে করে এই মানুষগুলো প্রশ্রয়টা না পায়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি একটা খুবই বোল্ড এবং ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন। আপনার কাছ থেকে মানুষ এটাই আশা করে, বাংলাদেশের মানুষ, কারণ আপনার ইমেজটা আসলে ওই না এক্স্যাক্টলি আপনি একটা অন্যায়কে ভাই কোনো
একটা জায়গায় ধরুন সমস্যা আছে, আপনি সমস্যার সমাধান করতে চান, সেটার প্রাথমিক স্তরটা কি? সমস্যা যে আছে সেটা অ্যাড্রেস করা, যে ইয়েস সেটা অ্যাডমিট করছেন যে সমস্যাটা আছে। আপনি যদি সমস্যাকেই অ্যাডমিট না করেন তাহলে তো আপনি কোনো কিছুর সমাধান করতে পারবেন না। আর আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মানুষ এই পরিমাণ বোকা। সো ব্যাপারটা হলো যে আপনার যে কাজটা করা দরকার, মানুষ যদি দেখে যে আপনার ওই সদিচ্ছার জায়গাটা আছে, ভুল ত্রুটি হবে, মানুষ ফেরেশতা না। কিন্তু এই মানুষগুলোর পলিসি লেভেলে যদি না থাকে তাহলে ঝামেলা হবে। ঠিক এই কারণেই ইয়াং ভয়েসেস দরকার আমাদের জায়গা থেকে বোধহয় সেই চর্চাটাই থাকা উচিত এবং সেই চর্চাটাই থাকা উচিত যে এক একজনের এক একটা আইডিওলজি থাকবে। ধরেন যে ভাইয়ের আইডিওলজির সাথে আমারটা মিলবে না, কিন্তু একটা জায়গায় তো আমরা একমত, একটা সুন্দর বাংলাদেশ দরকার। একটা জায়গাতে একমত যে একজন বিরুদ্ধাচরণ করলে বা ধরেন যে একজনের মতের সাথে মিললো না, তাকে গিয়ে আপনি আক্রমণ করবেন, ধরেন যে আপনার রিলিজিয়াস একটা জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, এমনকি ঠিক আছে আমার হাতে পাওয়ার আছে আমি এক্সারসাইজ করবো। ভাই আপনার হাতে কোনো পাওয়ার থাকা মানে তো এটা আরো বিপজ্জনক ব্যাপার। পাওয়ার থাকা মানে হইলো আপনার রেসপন্সিবিলিটি নরমাল মানুষের চেয়ে আরো কয়েক গুণ বেশি। এবং এই ব্যাপারটা যদি ঠিকঠাক মতো মানুষকে অ্যাকাউন্টেবল না করা যায়, আলটিমেটলি বাংলাদেশে মেজরিটি ভোট পাওয়া মানেই আপনি জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছেন, এইটা না, বরং সামনে আরো অনেক কঠিন টাইম আছে বলে আমি বিশ্বাস করি। আমার কাছে আসছি একটা মোটামুটি একটা পজিটিভ নোটে শেষ হলো আপনার এই পার্টটা, যেটা আসলে দরকার মেসেজটা দর্শকের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য দরকার ছিল। আপনি তো শুনলেন ওনার কথা যে উনি খুব পজিটিভ নোটে কথাগুলো বললেন যে এই যে ফায়ার ফাইটিংয়ের কাজটা অলরেডি উনি শুরু করেছেন দলের ভিতরে থেকেই, অলরেডি এটা তো ক্যামেরাতে অন ক্যামেরা উনি বলছেন। আপনার কাছে কি মনে হয় যে এখন যেই এই অ্যানার্কিগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই ক্ষেত্রে আসলে বিরোধী দল হিসেবে মানে যেহেতু সামনের পার্লামেন্ট আপনারা যাবেন, সেই ক্ষেত্রে তো আপনাদেরও রেসপন্সিবিলিটি আছে যে একদম একটা রেসপন্সিবল বিরোধী দল হিসাবে অ্যাক্ট করা, কোনো কিছু যেন উস্কানিমূলক কিছু না করা। এনসিপি কি সেই কাজটা করবে? এবং জামাতের সাথে মিলে তাদের যদি কোনো ডিফারেন্স সামনে ক্রিয়েট হয় আইডিওলজিক্যাল, যেহেতু এটা একটা নির্বাচনী জোট, সেইটা আসলে মেনটেন করবে কি না, সেটা আসলে কিভাবে ওয়ার্ক করবে? আপনার হাতে একটু সময় দিচ্ছি, আপনি এটা পুরোপুরি উত্তর দেন। আচ্ছা, প্রথমত হচ্ছে এনসিপি এই যে সারা বাংলাদেশে হামলা হচ্ছে, মারধর ঘটনা ঘটছে, তারপরে কিছু জায়গায় দেখলাম যে আমরা লুটপাটের ঘটনা ঘটছে। এই যে একটু আগে একটা ভিডিও ভাইরাল হলো হচ্ছে ঢাকা 12-তে, ওই জায়গায় একদম বাসা বাড়িতে হামলা হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে তো সবার আগে আমরা ভয়েস রেজ করছি। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম। আর আমাদের দলে একটা হটলাইন আমরা চালু করছি, সারা বাংলাদেশে কোথায় কোথায় হামলা হচ্ছে আমরা এগুলো খবর নিচ্ছি। এবং 11 দলীয় বিভিন্ন মানে আমাদের যে দলগুলো আছে সবাই মিলে একটা হটলাইনের মতো করে একটা আমরা গ্রুপ ক্রিয়েট করছি। তো এখন আমরা তো এটা রেসপন্স করতেছি, আমরা তো বলতেছি যে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং শুধুমাত্র ভিন্ন মতের কারণে। এখন আমরা তো রেসপন্সটা কি, আমরা তো আক্রান্ত। এখন আমার একমাত্র রেসপন্স আরও যদি ভালো হয় যে আমি মানে যদি এখন জোরে চিৎকার দিতেছি, যদি এটা ধরেন সরকারি দল অপছন্দ না হয় তাহলে হচ্ছে আমি মানে গুমরে গুমরে কাদা লাগবে, বা আমার যদি চিৎকার যদি অপছন্দ হয় তাহলে চিৎকার না দিয়ে কীভাবে কাদা যায় চিন্তা করতে হবে। আজকে দেখেন আমাদের উপর যে আক্রমণটা হলো, ঠিক একই মানে দোষ দেওয়া হয়েছিল 2001 সালে বিএনপির প্রতি। বিএনপি 2001 সালে ক্ষমতা আসার পরে 4 দলীয় জোট সরকার হিন্দুদের উপর এবং আওয়ামী লীগের উপর আক্রমণ করছে। এই ন্যারেটিভ কিন্তু আপনি 17 বছর পাইছিলেন, কিন্তু কাদের থেকে পাইছিলেন? বাংলাদেশে যারা একটু লেফটিস্ট তারা। দেখেন আজকে যে আমাদের উপর হামলা হলো, ওরা কিন্তু কোনো প্রতিবাদ সেভাবে করছে না। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে ইনফ্যাক্ট তারা আজকে সম্ভবত মিছিল করেছে, বিশাল মানে কি বলবো এক ধরনের মিছিল হয়েছে। ওরা কি মিছিল করছে নাকি আবার আনন্দ করছে তাও না, কেউ বলতেছে বিজয় মিছিল করছে, যদিও তারা সারা বাংলাদেশে তাদের সব জামানত টামানত নাই, তারা তো জিতে নাই, কিন্তু তারা ভূমিধস পরাজয় আবার বিজয় মিছিল, আমি জানি না কিছু জন্য বিজয় মিছিল। মাঝে মাঝে তো খুব মজাও লাগে। আমি ওই কালকে এক জায়গায় আমাদের এক বাম বন্ধুর সাথে একটা শোতে ছিলাম, বলছিলাম যে 2023 সালে যখন বিএনপি জাতীয় ঐক্য ডাক দেয়, 24 সালে যখন আমি এবং ডামি ইলেকশনের আগে বাংলাদেশের সব বামপন্থী দলকে বিএনপি আনুষ্ঠানিকভাবে দলীয় প্যাডে চিঠি ইস্যু করছিল, তো আসে না আমরা একটা জাতীয় ঐক্য করি। আচ্ছা, তো সিপিবি থেকে শুরু করে কোনো বামপন্থী হিসেবে সাড়া দেয় নাই, সেভাবে কোনো মানে আপনার ভালো বামপন্থী দল সাড়া দেয় নাই। হ্যাঁ, কিন্তু হচ্ছে ওইটা হচ্ছে অনেক আগে যুগপৎ দিছে, যেটা হাসনাত কাইম ভাই বা ওই সাইফুল হক ভাই যারা দিছে, এটা আবার এটা না, ওই চিঠি ইস্যুর আগে এটা দিছে, ওইটা আবার আপনার ধরেন আপনি 15 বছরের মধ্যে ওদের সবসময় পাইছেন। ওকে ওকে। কিন্তু ওই
যে আপনার জাতীয় ইলেকশনের যেটা হচ্ছে, আমি এবং ডামি ইলেকশনের আগে কিন্তু বিএনপি দেখবেন যে চিঠি ইস্যু করছিল এবং সিপিবিকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিছিল, আসেন একটা জাতীয় ঐক্য করি। ওরা তো ঐক্যে তো মানে চিঠির জবাব তো দেয়, মানে তাকে তো সারাও দেয় নাই, আর চিঠির জবাবটা পর্যন্ত দেয় নাই আমরা ঐক্য করবো কি করবো না। কিন্তু এখন দেখবেন ওরা স্বইচ্ছা বিএনপি করতে চাচ্ছে, আবার মানে আপনার এমনভাবে বিএনপি মানে ওরা করতেছে, বিএনপির উদযাপনটা ওরাই করতেছে, করুক, কোন তার তো সমস্যা নাই, কিন্তু নিজেরাও তো জামানত হারাইছে। উদযাপনের আসলে প্যারামিটার ঠিক করে দিতে পারেন না, আমি পারতেছি এখন না, আমি তাদের তো মনে করতেছি। তো এখন উদযাপন করুক, কোনো সমস্যা নাই, কিন্তু যাদের উপর আক্রমণ হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু ওরা উল্লেখ করবে না, করছে না। তার থেকে আমি মনে করি সাইদ আব্দুল্লাহ আজকে খুব রেসপন্সিবল আচরণটা করছে, সে তার অবস্থানটা ক্লিয়ার করছে এবং তাকে নিয়ে আমরা যে চিন্তা করি, দেশে সবসময় কথা বলে। তো এগুলো হচ্ছে আমাদের কাছে বড় জিনিসই। এখন বাংলাদেশে ধরেন আমরা কি চাইছিলাম, জুলাই পরবর্তীতে কিন্তু আমরা একটা সহিংসতামুক্ত বাংলাদেশ চাইছিলাম। দেখেন আপনি খেয়াল করবেন, বেগম খালেদা জিয়া, যাকে সবাই ম্যাডাম বলে ডাকে, শ্রদ্ধা, তো উনি কিন্তু হসপিটাল বেড থেকে কিন্তু সারা দেশবাসীকে বলছে যে আপনারা শান্ত হয়ে যান। এট এ টাইমে কিন্তু আমাদের বিপ্লবীরা বলছে, যারা মানে আমাদের নাহিদ ইসলাম বলছে, জামাত আমিরও বলছে, আমরা কিন্তু মোটামুটি আওয়ামী লীগের উপরে কোনো তেমন কিছুই করি নাই। বলেছিল 5 লক্ষ মানুষ মারা যাবে, ওবায়দুল কাদের নিজে বলেছিল 5 লক্ষ লোক মারা যাবে। ধরেন আমরাও তো নিজেরা অনেক সময় ভাবছিলাম যে আওয়ামী লীগ এত পরিমাণ অন্যায় করছে যেটা উমাইয়াদের পতন এবং আব্বাসীদের প্রতিশোধের মতো করে হবে। আপনার মনে থাকার কথা, উমাইয়াদের যখন পতন হয়েছে, উমাইয়াদের যে জালেম শাসকরা ছিল, অনেকে দেখা যাচ্ছে 40 বছর 50 বছর আগে মারা গেছে, এখন ওদেরও তো আর পাচ্ছে না। আব্বাসীরা যখন উমাইয়াদের পতন হলো, ওই জালেম শাসকদের কবর থেকে হাড্ডি উঠাইয়া বিচার করছে, হাড্ডির বিচার রায় হয়েছে, তো হাড্ডিটা পুরানো লাগবে। তো আমরা তো এরকম ভাবছিলাম না আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করছে এবং যে পরিমাণ জুলুম করছে, বিরোধী দলের নেতা কর্মীদের এভাবে গুম করছে, হত্যা করছে, না আমরা তাদেরকে দ্বারা না আমরা অনেকটা হচ্ছে ক্ষমাই করে দিছি। তাদের হিসাবে 10 লাখ, কেউ 2 লাখ বলছে যে হত্যা করবো, আমরা হত্যা করি না। কাউয়া কাদেরের মতে ছিল 5 লাখ। তো আমরা এখন দেখেন আপনি, তো জুলাই পরবর্তীতে আমরা কিন্তু ওদের ব্যাপারে আমরা মানে নমনীয় হলাম, সব ঠিক আছে, ওদের বিচার নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো বা অন্য ব্যাপার বলা যায়। কিন্তু দেখেন আমাদের এখন যারা বিপ্লবী, আমরা সবাই তো বাংলাদেশ মধ্যে বিপ্লবী, তো আমরা তো ভাবছিলাম যে এখন আমাদের মধ্যে তো এই ধরনের জিনিস হবে না। প্রথমে যে কাজটা হলো, বিএনপি তার দলীয় কোন্দলটা সে কন্ট্রোল করতে পারলো না, দলীয় কোন্দলের 234 জন নেতাকর্মী হারাইলো। আমি নিঃসন্দেহে মনে করি এই কর্মীরা কিন্তু এক একটা মণিমুক্তর মতো কর্মী ছিল, যারা 17 বছর ফাইট করছে, কিন্তু তাদের জীবনটা গেল ফেসিস্ট পতনের পরে। আজকে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারা হয়তো আনন্দ উদযাপনটা করতো, 234 জন যারা খুন হয়েছে দলীয় কোন্দলে, তারা কিন্তু দেখে যেতে পারলো না। দল ক্ষমতায় আসছে, কিন্তু ওই কর্মীরা তো মানে তার তো নিঃসন্দেহে তার একটা অনুভূতি, আজকে ব্যাপক অনুভূতি থাকতো। তো এগুলো তো আমাদের কাছে আসলে প্রত্যাশিত না। অনেকে মনে করে যে এগুলো আমরা এনজয় করি, বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ, এটাতে আমাদের এনজয় করার ম্যাটার, কারণ ওরা আমাদের অপোজিশন, আমরা ওদের অপোজিশন। কিন্তু আমরা এটা এইভাবে মূল্যায়ন করি না। কেউ মূল্যায়ন করি না, কারণ একটা সমাজে যদি একটা বিশৃঙ্খলা হয়, খুন হয়, অস্থিতিশীলতা হয়, এটা কিন্তু সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আপনার বিএনপির দলীয় কোন দলে যদি 234 জন লোক মারা যায়, এটা শুধু বিএনপির ক্ষতি না, এটা টোটালি আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয় এটা, এবং এই খুনটা স্বাভাবিক হয়ে যায়। এটা যদি এনসিপির ভিতরে দলীয় কোন দলে হয়, এটা নিঃসন্দেহে এটা বিএনপির জন্য খারাপ, কারণ এই ভায়োলেন্সকে আপনার একসময় স্বাভাবিক মনে হবে। তা আমরা ওই জায়গা থেকে তো বেরোতে পারছি না। 17 বছর আমরা একটা টক্সিক লাইফ লিড করছি। আমাদের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের মস্তিষ্ক সবসময় টক্সিক থাকতো। তো 5 আগস্টের পর তো আমরা মনে করছি যে মানে একটু আমরা মানে স্লো যাব, ঠান্ডা হয়ে যাব, কিন্তু কি দেখতেছি আরো আমাদের মধ্যে মানে আমাদের সহযোদ্ধা, আমাদের মানে এখন তো ধরেন বিএনপি সরকারি দল, তো বিএনপি তো আমরা মনে করছিলাম যে তারা রেসপন্সিবল আচরণ করবে। বিএনপি এখনো কোনো দায়িত্বশীল জায়গা থেকে কাউকে বলা হয় নাই যে আপনারা শান্ত হন। আমরা সন্দেহ করছি বিএনপি এটা কেন বলছে না। আমরা তো অলরেডি মিডিয়ায় প্রেস কনফারেন্সও করছি, অফিসিয়ালি আমরা প্রেস রিলিজ ইস্যু করছি, আমরা প্রতিবাদ করতেছি। বিএনপি কেন এটাকে এনজয় করতেছে, এই হামলাটাকে এনজয় করছে বলে মনে হয়। এখন আমরা তো বলবো তো এনজয় করছি, আপনি বলবেন যে আমি অভিযোগ করছি। হ্যাঁ, আমি অভিযোগই করছি। কিভাবে করছি, কারণ যদি দলের কোনো টপ টায়ার থেকে যদি বা সিগনেটরি থেকেও যদি এটা প্রতিবাদটা হতো, দলের চেয়ারম্যান বা মহাসচিব, আমি মনে করি যে সারা দেশের নেতাকর্মীরা একটা মানে দিক নির্দেশনা পেত। এখন
ওনারা তো নিয়মিত কথা বলছেন মিডিয়ায়, কিন্তু এই কথাটা কেন বলছেন? আমি একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় চলে এসেছে, নিতেই হচ্ছে। আমি আবার এই জায়গাটা ফিরবো আপনার এখানে। দর্শক, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে একদম অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্টে ছিলেন উনি, ওখানে আবার ফিরবো আফটার বিরতি। থ্যাংক ইউ। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে ভোটকাস্ট অনুষ্ঠানে। এখন যাব হচ্ছে সাইদ আব্দুল্লাহ ভাইয়ের কাছে। সাইদ আব্দুল্লাহ ভাই, আপনি কি লক্ষ্য করেছেন যে পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে একদল, বলা যায় বিএনপিরই সমর্থক বা ওই এলাকার লোকজন? পটুয়াখালী 3ও খুলে দিচ্ছে। হ্যাঁ, আমি পটুয়াখালী 3-এর কথা উনি বলছেন। তো আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? একজন এই যে যারা 17 বছর চরমভাবে জুলুম করলো, অত্যাচার করলো, অনাচার করলো, তারা কি হুট করে আমাদের বন্ধু হয়ে গেল নাকি? না, আনফরচুনেটলি ব্যাপারটা আমার নজরে পড়ে নাই। হয়তোবা আজকে সারা দিন আমি, এখন তো মোটামুটি রাত 1টা বাজে, সেই সকাল থেকে আমি একের পর এক বাইরে আমি একটা ভিডিও দেখেছি তালা খুলে এনজয় করছে। ধরেন যে যদি এইরকম কোনো ঘটনা ঘটে, আমার কাছে মনে হয় যে কোনো জিনিসে বিচার করার আগ মুহূর্ত পর্যন্ত, ধরেন একজন ক্রিস্টাল ক্লিয়ার অপরাধী যে, সেটাকে যদি আপনি পুনর্বাসন করেন এবং তাদের ভেতরে যদি কোনো রিমোর্সবোধ না থাকে, অপরাধ যদি থাকে, সেটার বিচার না করেন, তাহলে কিন্তু এইটা উল্টায় যে কাজটা হবে, কোনো একটা সাপকে আপনি স্পেস দিলে সেই সাপটা সবার আগে আপনাকেই সবলটা মারবে। এই ব্যাপারটা ভাবাটা খুব বেশি মাত্রায় জরুরি। যেমন ধরেন ভোটের রাজনীতির জন্যই আপনি যদি এমন কাউকে পুনর্বাসন করে ফেলেন যে আসলে নর্মাল মাইন্ডসেটে নাই, ভোট তো শেষ, ওইটা আমি বলছি। ধরেন পুনর্বাসন করলেন, সে নর্মাল মাইন্ডসেট ওন করে না, সে যেটা করে সবসময় তার মাথার ভেতরে এই ওকে ধরো, মারো, ফেলো, কাটো, এই ধরনের মন মানসিকতা চলে। সে তো আপনার জন্য আরো বেশি ক্ষতিকর। অন্যদের জন্য কি ক্ষতি সেটা হলো পরের আলাপ, মানে এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট। সো ইন দ্যাট সেন্স, কারো যদি ধরেন ক্রিমিনাল ট্র্যাক রেকর্ডটা থাকে যে এই কাজ করেছে, ধরেন জুলাইয়ের ভেতরে এইভাবে গুলি করেছে, রাস্তায় মানুষকে পিটিয়েছে, কাউকে এইভাবে ধরেন যে হেনস্থা করার ব্যবস্থা করেছে, আপনি কি তার বিচার হওয়ার আগে তাকে কি পুনর্বাসন করতে পারেন কিনা? খুবই সিগনিফিক্যান্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্নটা হলো, এমন অনেক মানুষ আছে যারা অপকর্ম করে নাই, একটা আইডিওলজিতে বিশ্বাস করতো, সাবস্ক্রাইব করতো, তাদের ভেতরে যদি রিমোর্স বোধটা থাকে, তারা কিন্তু জাতির বৃহত্তর স্পেসে ধীরে 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 মিশে যায়। এই মিশে যাওয়ার স্পেসটা এই না যে একজন পাক্কা কট্টর অপরাধী তাকে আপনি স্পেসটা দিয়ে দিবেন, ইট মাস্ট নট বি। এটা হওয়ার কোনো সুযোগ নেই। মানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারটা তখনই সম্ভব যখন আপনার ভেতরে রিমোর্স বোধটা কাজ করছে। এদের অনেক মানুষ আছে না যে ঠিক আছে, ধরেন যে আওয়ামী লীগ করতো, কিন্তু তারা গুলি করে নাই, মানুষকে মারে নাই, কাউকে হত্যা করে নাই, কাউকে পেটায় নাই, এমনকি ডিরেক্ট গুলি করে মানুষ মারছে, সেই ব্যাপারটাকে তারা সাবস্ক্রাইব করে নাই। এমন অনেক মানুষ আছে, কিন্তু তাদের একটা আইডিওলজিক্যাল বায়াসনেস আছে। সেই জায়গাটা তো আপনি আমি ইচ্ছা করলেই চেঞ্জ করে দিতে পারবো না। সেটার জন্য যেটা দরকার, যে বাংলাদেশে যদি গুড গভর্নেন্স থাকে, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে কি করতে পারবেন, তাদেরকেই মূলত তারা তো নর্মাল লাইফটা লিড করতে পারছে, এটা হলো একটা ব্যাপার। কিন্তু যে ক্রিমিনাল বা ক্রিমিনালের যদি বিচার না হয়, সেইটার তো ভুক্তভোগী আপনি না। লেটস সে দু একটা উদাহরণ দিলেন, আমি যেহেতু এখন পর্যন্ত স্পেসিফিক ঘটনাটা আমি জানি না, সেহেতু আমি উদাহরণটা ধরে ধরে আমি কথা বলতে পারছি না। কিন্তু ধরেন এক্স নামক কোন একটা জায়গায় এই কাজটা হইল, তো সে যে মানুষটারে খুন করেছে, ধরেন সে যে মানুষটারে পিটাইলো, কাউকে মারলো, একটা পরিবারের কাউকে যদি শহীদ করে, ভাই তার ভুক্তভোগী ওই ফ্যামিলির লোকজন। ওই ফ্যামিলির লোকজন যদি তার শাস্তি চায়, ইন নো সেন্স আপনি তাকে মাফ করে দেওয়ার অধিকার রাখেন। কারণ কি, ন্যায় বিচার পাওয়ার হকদার হইল ওই যে ভুক্তভোগী ডিরেক্ট যে পরিবারটা, ওই পরিবার। এই ব্যাপারে আসলে ছাড় দেওয়ার কোনো জায়গা নাই। আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জায়গাটা কি, যার ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড আছে তার শাস্তি হইতে হবে, এবং ধীরে ধীরে একটা পলিসির মাধ্যমে তারা আবার নর্মাল সমাজের ভেতরে একীভূত হইতে পারে, ক্রিমিনাল মাইন্ডটাকে সাইডে রেখে। আবার আইডিওলজিক্যাল জায়গাটাও যদি থাকে, আপনি রিকনসিলিয়েশনের ভেতরে যাইতে পারে রিমোর্স বোধটাকে রেখে। এখন ভাই যে ক্রিমিনাল অফেন্স করে ফেলছে, আপনি যদি তার বিচারই না করতে চান, তার মিনিংটা হইল আপনি তো তারে প্রশ্রয় দিলেন, সে তো পরের দিন আবার একটা অপকর্ম করবে, এটার দায়িত্ব তখন আপনার পর আসবে। রাজনীতির জায়গায় রাজনীতিটাকে কখনোই আপনি এমন কাজ করতে পারেন না, একটা ক্রিমিনালকে নিয়ে এসে যে ঠিক আছে আগে অন্য কাউকে পেটাইছো, এখন আমার হয়ে অন্য কাউকে পেটাও। নো,
এই কাজটা হওয়া উচিত না, কোনো অবস্থাতেই এটা আমি সাবস্ক্রাইব করি না। আপনি রিকনসিলিয়েশনের কথাগুলো বলছেন, তাই তো? সো এখনো যেহেতু আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দল বিএনপি এখনো ক্ষমতা গ্রহণ করে নাই, সো এখনো তো তারা আসলে যেটা করতে পারে হয়তো কন্ডেম করতে পারে, তারা তার আইনিভাবে ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা রাখে না। আপনি যেটা বলছেন সেটাই তো আসলে আশা করি আমরা, যে এটাই হওয়া উচিত। আপনি যে কথাগুলো বলছেন যুক্তিযুক্ত কথা, যে অপরাধ করেনি তাকে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু যে অপরাধ করেছে তাকে অবশ্যই একটা শাস্তি, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। অ্যাবসলিউটলি, সেটাই। সো এটা আমার মনে হয় যে একটু ক্লিয়ার করা দরকার আছে যে বিভিন্ন স্তরের মানুষ আসলে কিভাবে ভাবেন একই দলের ভেতরে, সবাই তার একরকম ভাবে ভাবেনও না। না এইটাই তো একটা পরিবারে ব্যাপারটাকে একটু পডকাস্ট টাইপ আলোচনা, তো মানে অনেক একটা ওপেন হওয়া যাচ্ছে। হ্যাঁ প্লিজ। লেটস সে আপনার পরিবারে যদি 5টা মানুষ থাকে, 5টা মানুষকে একইভাবে চিন্তা করে? দেখবেন একইভাবে চিন্তা করে না। মানে একটা রেশনাল ওয়েতে চিন্তা করাটা সবার কাছে এক্সপেক্টেড, কিন্তু অনেক সময় দেখা যায় যে হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, এক একজনের এক একটা ভিউ পয়েন্ট থাকতে পারে। বাট আপনি প্রাতিষ্ঠানিকভাবে সেই ব্যাপারটাকে এন্ডোর্স করাচ্ছেন কিনা, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট থিং। লেটস সে আপনি যদি আপনার নীতিগত জায়গা থাকে যে না ব্যাপারটা এরকম করতে হবে, এরকম করা যাবে না, তাইলে কিন্তু ব্যক্তিগতভাবে যে করছে ওই দায়টা হইল ব্যক্তিগত স্পেয়ারে। কিন্তু আপনি যদি এইটাকে প্রাতিষ্ঠানিকভাবে বলেন যে আমার পলিসি এইটা, তখন কিন্তু এটা বিভৎস একটা ব্যাপার, রাইট? সো এই কারণে আমি বলি যে ধরেন যে কুমিল্লাতে তাহের সাহেব জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ একজন নেতা, তো ভাইদের জোটেও আছেন, খুবই সিগনিফিকেন্ট একজন রোল প্লে করেন। তো উনার পাশে স্টেজে ডাক দিয়ে নিয়ে এসে, নামটা আমি বলেই দেই, আসলে নামটা না বললে বোধহয় বোঝাটা মুশকিল, যে অমুক ভাই আমাদেরই ভাই, আগে একটু মন কষাকষি ছিল, এখন আর কোনো মন কষাকষি নাই, সে আমাদেরই। অন্য আমলে তো তাকে ভোট দিয়েছেন, যেহেতু এবার তাদের প্রতীকটা নাই, আমাদেরকে দিয়েন, আমাদের ভেতরে কোনো মন কষাকষি নেই। কিন্তু ওই মানুষটার কুমিল্লাতে এবং বিভিন্ন জায়গায় খুব ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড আছে। জুলাইতেও মানে সে অ্যাবসলিউটলি বাল আর কি। হ্যাঁ, হোয়াটএভার। তো এই যে কাজগুলা করেছে, আপনি ভোটের জন্য কি করছেন, তাকে ডাক দিয়ে নিয়ে এসে পাশে দাঁড় করায় রেখে এই বার্তাটা দিচ্ছেন আগে মন কষাকষি ছিল। আরে ভাই, তার মন কষাকষি তো আপনার সাথে থাকে না থাকে কিচ্ছু যায় আসে না, সে তো জঘন্যতম অপরাধ করেছে। এখন আপনি তারা ভোটের জন্য এই যে নিয়ে এসে কাজটা করলেন, এই কারণে আমি উদাহরণটা দিলাম এইটা বোঝানোর জন্য যে এই টাইপ কাজ কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই হয়েছে, কেউ কম কেউ বেশি। আমি এটাও বলবো না যে ও সবাই একই স্কেলে করেছে। জামাত ইসলাম যেমন করেছে, বিএনপিরও অনেক জায়গায় এই কাজটা হয়েছে, এমনকি এনসিপি যে নতুন একটা দল, সেই নতুন একটা দলও কিন্তু ভোটের জন্য অনেক জায়গায় তারাও অনেককে পুনর্বাসন করে ফেলেছে। এখন কেউ যদি বলে যে না এই দলটা করে নাই, এ ধরনের উদাহরণ আছে। তার মিনিংটা হলো এই সমস্যাটা, যেটা এই মাইন্ডসেটটা প্রত্যেকেই লোকাল এলাকায় যখন ভোট করতে গেছে তার কাছে মনে হচ্ছে আমার ভোটের জন্য বোধহয় এটা দরকার, এটা দরকার। কিন্তু কিছু জায়গায় কি থাকা দরকার জানেন, এই কথাগুলো কিন্তু আমি বলছি কোনো পলিটিক্যাল দলকে টার্গেট করে না, এটা সবার জন্যই প্রযোজ্য, বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য, আর অন্যান্য যা দল আছে। ব্যাপারটা হইল কি, ভোটে যেটাতে কি আপনার রাজনীতির একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কিনা। যদি এইটা হয় তাহলে দেখবেন আপনার মাথায় কখনো মাইন্ডসেট চলেই আসতে পারে, ও হাসিনা যখন দেখলো যে 2014 সালের ইলেকশনের আগে সিটি কর্পোরেশনের ইলেকশনগুলোতে হারছে, তার কাছে জরিপগুলো আসছে পরেরটাতে হেরে যাবে, তখন সে একদম একাট্টা হয়ে গেল, না এই ইলেকশন করা যাবে না, অতএব ক্ষমতায় থেকে ইলেকশনটা করতে হবে। ইলেকশনে তো জিতেছে যেভাবেই হোক, 18 সালেও ইলেকশনে তো জিতেছে, দেখানো হয়েছে অ্যাটলিস্ট। তার মিনিংটা হলো তার রাজনীতির পারপাস হয়ে গিয়েছিল ইলেকশনে জেতা। কিন্তু আপনার লাইফের পারপাস, ইলেকশনের পারপাস যদি এইরকম থাকে রাজনীতির, যে না শুধু ইলেকশনে জেতাটাই রাজনীতির পারপাসটা না, বরং টু সার্ভ দ্য পিপল, এটা হলো আপনার পারপাস, তখন কি হইতে পারে? খালেদা জিয়া 1996 সালের ফেব্রুয়ারির ইলেকশনের, বিভিন্ন ডামাডলের ইলেকশন ছিল, জিতে আসার পরেও তো মাত্র 15 দিনের ভেতরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলটা পাশ করার পরে উনি কিন্তু রিজাইন দিলেন, নতুন ইলেকশনটা হইল। এই ঘটনার সাথে আর একটা পার্থক্য একটু চিন্তা করেন, শেখ হাসিনাও 2014 সালের 5 জানুয়ারি ইলেকশন যখন হইল, আগের থেকে ফিসফাস কিছুটা ছিল যে ঠিক আছে নিয়ম রক্ষার একটা ইলেকশন, তারপরে এই ক্যাবিনেট ভেঙে দেওয়া হবে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু না ভেঙে এটা কন্টিনিউ করেছে 5 বছর। দেখেন খালেদা জিয়া ওই টাইমে যদি চিন্তা করতো ফোর্স প্রয়োগ করে আমরা থেকেই যাব, হয়তো বা থাকতেও পারতেন, কিন্তু উনাকে যেভাবে মারা যাওয়ার পরে সারা দেশ যেভাবে উনাকে স্মরণ করত, তখন চিন্তা করতো না আমাদের আপোষহীন নেত্রী হিসেবে যাকে চিনতাম উনি হয়তো আপোষ করে ফেললেন। দেখেন উনি কিন্তু এটা করেন নাই। আবার উনি ক্ষমতা আসার পরেই দেখেন প্রেসিডেন্সিয়াল বাংলাদেশের যে ফর্মটা ছিল সেটা কিন্তু এইটা রেফারেন্ডামের মাধ্যমেই পার্মানেন্টলি এটা চেঞ্জ করা হয়, আমরা মন্ত্রী পরিষদ শাসিত গভর্নমেন্টে চলে যাই। সো এমনও আর্গুমেন্ট ওই টাইমে ছিল যে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মটাই থাকতো
থাকতো, ব্যক্তিগত ইমেজের জন্য খালেদা জিয়ার জন্য এটা সুবিধাজনক হইতেও পারতো। কিন্তু উনি কি করেছেন, উনি ওই কাজটা না করে উনি কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের দিকেই প্যাট্রোনাইজ করেছেন। এর মিনিংটা হইল আপনি ওই যে জেতার জন্য সবাইকেই পুনর্বাসন করলে ভোট পাবো, এই থিওরি নিয়ে অনেক জায়গায় অনেক মানুষ ধরাও খেয়েছে। আমি পার্টিকুলার কারণ ইলেকশনটা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, তো এমন অনেক কেন্দ্র আছে বুঝছেন, তারা এমনও কাজ করেছে, ধরেন যে বিএনপির বা কেউ একজন জামাতের ক্যান্ডিডেট, তারা যেটা করার চেষ্টা করেছে, আরে আমাদের নিজের লোক তো আছেই, বিএনপির লোকটা হয়তো মনে করেছে আমার বিএনপির লোকজন তো আছে, তাদেরকে একটু সাইড সুইডে রাখি, বরং আওয়ামী লীগ মনা যারা যারা আছে তাদেরকে দিল দরিয়া হয়ে কোনো বাস বিচার নাই, যারা ক্রিমিনাল না তাদের ব্যাপারে তো কোনো কথাই নেই, ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড আছে তাদেরকেও নিয়ে এসে পাওয়ার দেখাই, হ্যাডম দেখায় ক্ষমতায় চলে যায়। এটা করতে গিয়ে আলটিমেটলি যেটা হয়েছে, এরকম বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে ত্যাগী কর্মী যারা আছে তারা সাইডে পড়ে গেছে, আওয়ামী লীগের আমলেও তারা রুল করেছে, আবার এই টাইমেও ভোটের আগে দেখা গেছে আরে তারাই স্টেজে উঠে যাচ্ছে, তারাই সামনের লাইনে দাঁড়াচ্ছে। এইটা করতে গিয়ে ওই যে অরিজিনাল যে ভোটটা আপনি মানে আসল ভোটটাই না পেয়ে বোনাসের দিকে দৌড়াদৌড়ি করেছেন এবং ইভেনচুয়ালি আপনি ফেইল করেছেন। ইট হ্যাপেন্ড। তার কারণ কি, আপনি সবসময় যদি ওই আসলটাকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র বোনাসের দিকে আগাইতে থাকেন, তাহলে একটা পর্যায়ে দেখবেন যে আপনি কিছুই হইতে পারবে না। এই কাজটা কিন্তু অনেকগুলো আসনে হয়েছে, কারণ ইলেকশনটা মনোযোগ দিয়ে দেখেছি তো, আমরা লক্ষ্য করছি, এবং অনেকে এক্সপেক্ট আরে আমার তো জিতে ক্লিন চিট জিতেই যাওয়ার কথা ছিল, তার মানে কি ভাই আপনি নিজের যে ভোটগুলো ছিল ওইগুলো আপনি পান নাই, তার কারণ আপনি এই অপকর্মগুলো করেছেন। এই জন্য আমি বলি যে এই যে ইন্ডিভিজুয়াল যদি এই ধরনের আরো কিছু জায়গাতেও আসে, এই জায়গায় থ্রেশহোল্ডটা এইটাই ক্রিমিনাল যে। ওকে এই প্রসঙ্গে আমরা আসতে চাই, একটু অন্যভাবে আসবো হয়তো পরে। ভাই আপনাকে একটু বলি, ইয়েস ভোট তো 75% ভোট পেল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এখানে তো আসলে সব, তাহলে এখানে জাতীয়তাবাদী শক্তির অংশ ভোট দিয়েছে, এখানে জামাত ইসলাম বা 11 দলীয় জোট এনসিপি তারাও ভোট দিয়েছে, তাহলে একটা বিশাল অংশের মানুষ কিন্তু ইয়েস ভোটে ভোট করেছে। তো এই যে ব্যালেন্স করা, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আছে সংসদে, এবং এখানে আবার ইয়েস ভোটের ব্যাপার আছে, জুলাই সনদের বিষয় আছে, অনেকগুলো প্রমিস, মানে ভজকট কি মানে লাগতে পারে সংসদে, কি মনে হয়? না, এখানে ধরুন আমরা যে গণভোটে যে হাঁ দিলাম, হাঁটা তো আসলে বিএনপি যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, এবং না সেই ব্যাপারে কিন্তু আবার জনাব তারেক রহমান ক্লিয়ার করেছেন যে উনি কিন্তু ওনার জনসভাতেই বারবার বলেছেন যে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো তিনি কিন্তু সেগুলা যেখানে দিয়েছেন সেখানে তিনি দিয়েছেনই, এটা তো উনি ক্লিয়ারই করেছেন জনগণের সামনে। আমি সেটাই বলছিলাম। হ্যাঁ, তো এখন বিএনপি যদি নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে এবং ইশতেহারে যেটা বলেছে, ইশতেহার নোট অফ ডিসেন্ট যদি আপনি খেয়াল করেন তাহলে গণভোটে হাঁ হচ্ছে বিএনপি মানবে না, কারণ সে এখন বলবে যে আমি ইশতেহার যেটা দিছি সেটাই বাস্তবায়ন করব। এখন সে হচ্ছে পিআর সিস্টেমে আপার হাউস করবে না, সে করবে হচ্ছে আপনার ওই যে এখন যেটা বিদ্যমান যেটা আছে আমাদের নারী সংরক্ষিত আসনের জন্য কনস্টিটিউয়েন্সি অনুযায়ী আসন অনুপাতে। তো এখন এটা তো তাহলে তো গণভোটটা এখানে এক্সিকিউশন হচ্ছে না। আমরা যে গণভোটের জন্য বললাম যে সংসদ নেতা, দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, এটা তো গণভোটে আমাদের মানে জুলাইয়ের এটা দাবি, গণভোট তো এগুলোর জন্যই। তারপর হচ্ছে আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, এখন এগুলো তো বিএনপির হচ্ছে নোট অফ ডিসেন্ট দেয়া। এখন সে আবার ইশতেহারে বলেছে যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছি এগুলো আমি পালন করব না, তাহলে এখানে গণভোটটা বিএনপি এখানে গণভোটটা আসলে কোনো কার্যকারিতা রাখলো না, বরং দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে গণভোট দিচ্ছে, যদি আমরা 11 দলীয় জোট ক্ষমতায় আসতাম আমাদের সাথে গণভোটটা চাইতো। কীভাবে চাইতো আমি আপনার বলি, আপনি দেখবেন জুলাইয়ের যে প্রস্তাবনাগুলো আসছে, এই প্রস্তাবনাগুলো গণভোটে সরকার আসলো, এই প্রস্তাবনাগুলো শুধু আমাদের সাথে বা আমাদের 11 দলের সাথে প্রায় সেটা তো 90% মিলে যায় না। আমরা এগুলো বাস্তবায়নের ঘটনাটা এখন ঘটছে না, আগামী 5 বছরের জন্য তত ঘটছে না। আমি ধরে মানে যদি গণতান্ত্রিক নিয়ম মেনে নিই, তাহলে আপনি একজন রেসপন্সিবল বিরোধী দল হিসাবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন যদি ওই যে ইশতেহার ভার্সেস গণভোট হয়ে যাচ্ছে আপনার কথা অনুযায়ী, তাই তো ব্যাপারটা, হাঁ ভোট ভার্সেস বিএনপির ইশতেহার, তাহলে সেই ক্ষেত্রে আসলে বিরোধী দল হিসেবে এনসিপি বা অন্যান্য দলগুলোর আসলে কি ভূমিকা হবে, তাহলে কিভাবে সরকার আমাদের তো একদম স্পষ্ট, আমরা জুলাইয়ের সাথে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই সংস্কারের পক্ষে, এগুলো তো আমাদের দাবি। আপনি আপনাকে আরো শিওর করে দেখেন যে 5 আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায়, 7 আগস্ট নয়াপল্টনে বিএনপি কিন্তু একটা মহাসমাবেশ করে। ওই মহাসমাবেশে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে ঘোষণা দেয় যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তখন ধরেন
রেজিস্টার্ড আনরেজিস্টার্ড প্রায় 63টা পার্টি ইনক্লুডিং সিপিবি, জামাত ইসলাম, কেউ কিন্তু না করে নাই বা দ্বিমত পোষণ করে নাই 3 মাসের মধ্যে ইলেকশন হওয়া উচিত না। শুধুমাত্র আমরা বলতে কি, এই যে জুলাই জনতা, আপনিও আছেন আমিও আছি, তখন তো আর আমরা ডিভাইড হইনি, আমরাই কিন্তু সবাই বলছি তখন, মানে আমাদের জেনারেশনটা কিন্তু আমরা বলছি যে আমরা আসলে একটা সংস্কার চাই, রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। তো এই জেনারেশনের একটা অংশ তো বড় এনসিপি হয়। ধরেন আপনার এই যে ঐক্যমত কমিশনের সবচেয়ে বেশি ইম্পোর্ট দিছি আমরা। তো এই যে সংস্কারের যতটুকু আলাপ আয়োজন দেখছেন, এগুলো কিন্তু এই জুলাই যোদ্ধাদের। এখন আমরা তো এই প্রতিশ্রুতি বা এটা তো আমাদের জিনিস, আমরা তো বাস্তবায়ন বিএনপিও আছে। হ্যাঁ, এখন বিএনপি জুলাই যোদ্ধা, কিন্তু যদি বিএনপি সংস্কারের পক্ষে যদি বিএনপি দলকে সে কনভিন্স না করতে পারে ওই জুলাই যোদ্ধা, তাহলে তো সে লুজার হচ্ছে। তার চিন্তার সাথে বা তার এই ব্যক্তির চিন্তার সাথে দল তো যদি অ্যালাই না করে, তাহলে আলটিমেটলি তার জিনিসটা প্রতিফলন হচ্ছে না। কারণ দল তো হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, প্রথম হচ্ছে তার চিন্তার সাথে দ্বিমত, আবার বলতেছে ইশতেহারে আমি নোট অফ ডিসেন্ট যেগুলো দিছি এগুলোই আমি মানবো না। তো এখন আপনি বলেন তাহলে জুলাই যে আমাদের যে প্রস্তাবনা বা জুলাই যে আমরা চিন্তা করলাম জুলাইকে আমরা ধারণ করব, এগুলো ফেসিজমকে আমরা করবো, রাষ্ট্রীয় কাঠামোগুলো আমরা ঠিক করবো, এগুলো তো তাহলে মানে হচ্ছে না, প্র্যাকটিক্যালি হচ্ছে না। বিএনপি জুলাইয়ের গণভোটের পক্ষে মুখ দিয়ে হ্যাঁ বলছে, কিন্তু এটা প্রায়োগিকভাবে এটা না। কারণ সে যেভাবে প্রয়োগটা করবে, এক্সিকিউশনটা করবে, সে তো বলে দিচ্ছে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছি, আবার ইশতেহারে বলে দিচ্ছে নোট অফ ডিসেন্ট থেকে আমি সরবো না, এটা আমার ইশতেহার। তাহলে আপনি এটা কীভাবে আপনি এটা সমাধান করবেন? আলটিমেটলি আমি মনে করি, আমি বিভিন্ন জায়গায় বলছি যে আমাদের আওয়ামী লীগ আর দরকার নাই, কিন্তু আমাদের একটা ভালো বিএনপির দরকার, যে বিএনপিটা কনফিডেন্ট হবে যে সংস্কারগুলো হলো আমার দলে কোনো সমস্যা হবে না, এই সংস্কারগুলো আমার দলের জন্য ভালো হবে। হয়তো কিছুদিন দলটা একটা ঝাঁকুনির মধ্যে দিয়ে যাবে, কিন্তু যদি বিএনপি মনে করে না এই সংস্কার আমার দলের কাঠামো সমস্যা করতে পারে, আমার স্ট্রাকচার অনেক ধ্বংস করে ফেলবে, আমি মনে করি না এই চিন্তা বিএনপিকে বেশি দূর আগাতে দিবে। কারণ আপনার যে বিএনপি কিন্তু স্লোগান দেয়, ইনফ্যাক্ট তারেক রহমানের স্লোগান দিয়েছেন আমি দেখেছি যে দলের চেয়েও দেশ বড়। এখন দেখেন, বিএনপি বলল হচ্ছে নতুন সংবিধান দরকার, ম্যাডাম বলল সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হবে, এগুলো ছিল বিএনপির দাবি। পরে জেনজি এগুলো ভাইয়া এটা একটু মিসরিপ্রেজেন্টেশন করা হইলো, ওইটা পার্টিকুলার একটা অ্যামেন্ডমেন্ট ঘটার পরে তারপর ওই যে ভাষাটা ছিল ওই লেভেলে যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, কিন্তু পার্টিকুলার যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হইলো, মানে মূল ইমপ্লিকেশনের জায়গাটা ওইটা বোঝানো ছিল যে ওই ব্যাপারটা নিয়ে তো অনেকদিন আন্দোলন চলছিল, এটা পুরো সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আমি আপনার এই যে আমাদের জেনারেশন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করলো, তারপর হচ্ছে সংবিধান সংশোধন বা আমরা নতুন একটা সংবিধান চাইলাম, এই দাবিগুলো কিন্তু বিএনপির দাবি ছিল 5 আগস্টের আগে। আপনি খেয়াল করবেন এই দাবিগুলো কিন্তু নতুন না। এখন বিএনপির দাবিগুলো আমরা করছি, কিন্তু বিএনপি তার দাবি থেকে সরে যাচ্ছে, কি একটা আইরনি না? আমরা তো মানে বিএনপি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আওয়ামী লীগ দ্বারা। কিন্তু আপনি দেখেন আজকে আওয়ামী লীগ, সাইদ আব্দুল্লাহ বললো যে আওয়ামী লীগের ভোটারদের তো যারা, আমি তো বলি যারা ফৌজদারি অপরাধ করে নাই, ওই ভোটাররা তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভোটার, এবং সে তো তার ভোট প্রয়োগ করছে, এবং তার সে তো মেন স্ট্রিমের সাথে মিশছে। যে পালাই আছে সে তো জানে আমি খুনি, সেই জন্য পালাই আছে। যে দেশ ছেড়ে পালাই গেছে সে জানে যে আমার ধরবে, আমার ফাঁসি হবে। তো ওই যে পলাতক লোক, সে যদি আসে তার দলীয় কার্যালয় খোলে এবং এটা সেলিব্রেট করে, তাহলে এখানে একটা বড় জিনিস আছে। আপনি আজকে একদিন না যেতে সে দলকে সে পুনর্জীবিত করতেছে। সে এখানে ভোট ম্যাটার না। সাইদ আব্দুল্লাহ যেটা বললো, ওই যে একজন স্টেজে উঠছে, এটা তো আমরা সবাই এটা নিন্দা করছি, সবাই নিন্দা করছি। না, উনি কিন্তু নিজের দলের কথা বলেছেন। হ্যাঁ, আমি তো বলতেছি। তো এখন দলের কার্যালয় খোলা মানে কি? এই যে আমরা যে সন্দেহটা করলাম যে বিএনপিকে ইন্ডিয়া আওয়ামী লীগের মতো করে ট্যাপে ফেলে দিছে। আওয়ামী লীগ যেরকম মানে ইন্ডিয়ার হাতে ট্যাপে পড়ে গেছিল একটা সময়, শেখ হাসিনা আর কিচ্ছু করার ছিল। আমি শেষ করি সেন্টেন্সটা। ধরেন আপনার হচ্ছে আমরা ভয় পাচ্ছি, আমরা যে মানে বেগম জিয়ার সন্তান এবং জিয়া রহমানের সন্তানকে যেভাবে বাংলাদেশ স্বাধীন চেতা তারেক রহমান দেখতে চাইছি, সেটা কি ইন্ডিয়ার ট্যাপে পড়ে মানে ওই আশা কি আমরা আসলে দুরাশা হয়ে যায় কিনা, বা আমরা আসলে শেখ হাসিনার মতন একজন মানে চতুর্দিকে হাত পা বাঁধা নেতা পাচ্ছি কিনা সন্দেহ হচ্ছে আমার। কারণ আওয়ামী লীগ তো অলরেডি চলে আসছে। আওয়ামী লীগ বলতেছে 1.5 বছর ধরে খুব কষ্টে ছিলাম,
তো কাদের জন্য কষ্ট ছিল? আমাদের জন্য কষ্ট ছিল। তো আমরা কার জন্য তাহলে কারা মুক্ত করলাম? আমরা তো তখন রাজনৈতিক দল না, নেতাও না, আমরা তো ছিলাম তখন একটা ইয়াং জেনারেশন। তো আমরা যাদের জন্য মুক্ত করলাম তারা যদি ঠিকই তাদের ওই যেটা সেও বললো যে কালসাপ আবার কালসাপ পোষে, তাহলে তো এটা ওই পরিণতি হবে জিয়াউর রহমান সাহেব যে ভুলটা করছেন। অনেকে ব্যাখ্যা দেয় বহুদলীয় গণতন্ত্রের ব্যাখ্যা দেয়, আমি এটা মনে করি না আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের স্বাদ ভোগ করার যোগ্য। কারণ আমি আপনার বলি শোনেন, বাংলাদেশের টোটাল পপুলেশনের 2% লোকও সাংগঠনিক রাজনীতি করে না। আপনি বিএনপি, জামাত বা আমাদের যে এখন বললাম যে প্রায় বাংলাদেশে মনে হয় 400-500 দল আছে, রেজিস্টার্ড আছে মানে 63টা বা এরকম কিছু। তো 98% মানুষই কিন্তু ভোটার। আপনার ওই ভোটাররা বাংলাদেশে ইনক্লুশন হচ্ছে কি না সেটা ম্যাটার। একটা দল সে নিজের দল মনে করে না, সে সন্ত্রাসী কার্যক্রম করে, সে দিল্লিতে বসে কলকাতা বসে সশস্ত্র বিপ্লবে ডাক দেয়, তাকে আপনি বলবেন যে সে গণতান্ত্রিক স্পেসে আসা যায়? আমি এখানে সে নিজে তো যাচ্ছে না গণতন্ত্র। শিশির ভাই এখানে একটা কথা বলতে হবে। সে তো নিজে তো বলে অস্ত্র ধরবো। কিন্তু সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য তারা ভারতের কাছে চিঠি দিবে বা অনুরোধ করবে বা যেভাবেই হোক চেষ্টা করবে। অলরেডি কিন্তু একদম টপ টায়ার থেকে আমি এটাকে সন্দেহ করি। আচ্ছা, এখন বলেন কেন সন্দেহ করি? কেন সন্দেহ করেন? আমি চিন্তা করি ভারত শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে বাংলাদেশে পুনর্বাসন করছে কিনা এই প্রক্রিয়ার মাধ্যমে। কারণ এখন যে আলামত দেখা যাচ্ছে, আওয়ামী লীগ যেভাবে আজকে একদিন আস্ফালন দেখাচ্ছে, আমার তো মনে হয় শেখ হাসিনাকে মানে আদালতে তোলা হবে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে স্পেস দেওয়া হবে, আদালত চত্বরে যায় শেখ হাসিনার জন্য স্লোগান দাও, এরপরে এক সময় যাই শেখ হাসিনার মানে পক্ষে আইনজীবী লড়ে শেখ হাসিনাকে একটা পর্যায়ে বলবো যে না, সে তো কোনো মানে খুন করে নাই, খুন তো করছে প্রশাসনের লোকজন, যে 1400 ছাত্র জনতাকে। সুতরাং আমরা মনে করি তাকে সে মানে এর জন্য অপরাধী না। আদালত কর্তৃক তাকে আবার মাসুম ঘোষণা করা হয় কিনা, সে মাসুম, আমি ভয়ে আছি এ নিয়ে। এবং আমি এই যে এইটা আপনি এই যে আজকে যে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, এটা নিয়ে আমি মানে নিজে ভয়ে আছি। এখন আমার এই ভয়টা মিথ্যা হোক আমি চাই। ওকে, আপনি এই জায়গায় আমি পজ দিচ্ছি, আমি ফিরবো আপনার কাছে আবার। উনি কয়েকটা পয়েন্ট তুললেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি ওইখানে ভারতের বিষয়টা নিয়ে বলবেন, আর অবশ্যই বলবেন উনি যে সন্দেহ প্রকাশ করলেন যে মাসুম ঘোষণা করা হবে কিনা শেখ হাসিনাকে, গণহত্যাকারীকে। জি, আমি আসলে ব্যাপারটা কি, এটা খুব চমৎকার একটা ডিসকাশন যে তার অনেক মতের সাথে আমার মত নাই মিলতে পারে, আমার মতের সাথে তার মত নাই মিলতে পারে, বাট এটা আমরা খুব রেসপেক্টফুল থাকতে পারি। আমার কাছে মনে হয় এইটা ডেমোক্রেসির একটা খুব বড় একটা সৌন্দর্য, এবং এই সৌন্দর্যটাকেই আমাদের লালন করে যেতে হবেই। তার কারণ কি ভাই, যারা গণহত্যা চালিয়ে গেছে, যারা খুন চালিয়ে গেছে, তাদের বিচার নন নেগোশিয়েবল ব্যাপার। কিন্তু তার সাথে আমার একটা মতের দ্বিমত থাকতেই পারে। এই ব্যাপারটা কি হয়, আমরা আবার মিটমাট করে ফেলতে পারি, রাইট? কিন্তু ওই ব্যাপারগুলো হলো নন নেগোশিয়েবল ব্যাপার। 2 নম্বর ব্যাপার, এবার আসি। শিশির ভাই খুব চমৎকার করে প্রথম দিক থেকে কথা বলছিলেন, আমি অনেক আশাবাদী হচ্ছিলাম যে পার্লামেন্টটা খুব ভাইবল হবে, সবকিছু হবে। এই কথাটা বলতে বলতেই হঠাৎ করে যে কয়েকটা প্রসঙ্গ টান দিলেন, এতে করে মনে হয় যে একদম রুটে কিছু জায়গায় খুব বাজে রকম আঘাত আসার মতো কাজ হইল। কেন হইল, কয়েকটা উদাহরণ দেওয়াটা জরুরি। ওই যে সংবিধান সংশোধনের যে কথাটা বলছিলেন, আমি তো বললাম ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ধরেন তাহলে ব্যাপারটা হলো আপনার মনে হবে যে সবই ছুড়ে ফেলতে চেয়েছে কিনা, কিন্তু প্র্যাকটিক্যালি ওই অবস্থায় যারা ছিল, কারণ আমি নিজেও আইনেরই শিক্ষার্থী, সংবিধান আমার খুব ভালো মতোই পড়তে হয়, এবং ওই টাইমে ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে ব্যাপারটা, ওই টাইমে খুবই ডিজাস্টারাস কিছু ঘটনা ঘটেছিল। চিফ জাস্টিস স্বয়ং শর্ট যে অর্ডারটা ছিল পরে 16 মাস পরে রায় লেখার টাইমে ওইটা পুরো বাতিল করে দেয়। তার কারণ কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায়টা যেটা ছিল পরবর্তী 2টা ইলেকশনের জন্য ভ্যালিড ছিল, কিন্তু উনারা যেটা করলেন পরবর্তীতে 16 মাস পরে যখন রায়টা আসলো ওই জায়গা থেকে এটা তুলে দিল। এবং একই সাথে ওই টাইমে যে কমিটিগুলো করা হয়েছিল সংবিধান সংস্কারের জন্য, সংবিধান সংস্কার মানে কি, ইন পার্টিকুলার সংবিধানে তো ওই টাইম পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তারপরে যখন তুলে দেওয়া হয় ওইটার যে এক্সপার্টিজে একটা কমিটি করা হয়েছিল, সুরঞ্জিত সেনগুপ্ত সম্ভবত ওইটার চেয়ার ছিলেন ওই কমিটির, এবং ওই কমিটির সুপারিশ বদিউল আলম মজুমদার সাহেবরাও ছিলেন, ওইটা নিয়ে বিভিন্ন তেনা পেঁচাপেচি হয়েছে। এমনকি ওই কমিটির সুপারিশও কিন্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রেখে দেওয়া। পুনরায় হাসিনার সাথে একদিন মিটিং করে আসার পরে তারপর থেকে ওইটার সুপারিশটা বদলে যায়। বদিউল আলম মজুমদার সাহেবের একটা বই আছে, ওইটার ইন ডিটেইলস ব্রিফ করা আছে, এবং ওইটার পর খেপে গিয়ে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
বাতিল করে দেওয়া হইল এবং ওইটা রিয়াকশনে ম্যাডাম খালেদা জিয়া এই কাজটা করেছিলেন এবং এই জন্যই 150টার বেশি আসনে বিনা ভোটে ইলেক্টেড হয়ে গিয়েছিল। খালেদা জিয়া 2014 সালে ইলেকশনে গিয়েছিলেন না। এখন এই প্রেক্ষাপটটা বাদ দিয়ে আপনি যদি এক্সাক্ট ওই ওয়ার্ডটা নিয়ে আসেন তাহলে মনে হবে ও এইভাবে ওদের ছুঁড়ে ফেলতে চেয়েছিল, এই জন্যই বর্তমানে এই সব কিছু ছুঁড়ে ফেলে দেওয়াটাই একমাত্র কাজ। ব্যাপারটা এটা ফ্যাক্ট না। 2 নম্বর ব্যাপার, আরও একটা খুবই আমার কাছে মনে হলো এই ব্যাপারটা কি এইভাবে বলাটা কি খুব যৌক্তিক হইল কি না, যে ওই যে ভারত বোধহয় এইভাবে প্রেসক্রিপশন দিবে, এই ট্যাপে পড়ে যাচ্ছে অমুক তমক। ভাই অনেক জিনিস অনেক কিছু পছন্দ নাই হইতে পারে। লেটস আপনি এনসিপি করেন, আমি কখনোই এখন পর্যন্ত অন্তত অ্যাজ অফ নাও আমি মনে করি না যে এনসিপি ভারতকে চালাচ্ছে অথবা অমুক দল এটা করবে অমুক দল এটা করবে, নো। বরং আমি একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস থেকে কি দেখতে চাই, এনসিপি বাংলাদেশপন্থী একটা চমৎকার দল হোক। চমৎকার একটা দল হইলে কি ভাই, বিএনপি ভুল করবে যে জায়গায় এনসিপি শুধরাবে, এনসিপি দাঁড়াবে, কোনোদিন হয়তো বা জনগণের মন জিতলে এনসিপি ক্ষমতায়ও চলে যেতে পারে, ফেয়ার এনাফ। আমি তো ওই ওয়েল উইশারটা হইতে চাই। কিন্তু আপনি যখন হাসিনাকে যেভাবে ট্রিট করতো, আওয়ামী লীগকে যেভাবে ভারত ট্রিট করতো, আপনি একই স্কেলে বিএনপিকে নিয়ে যাচ্ছেন, এই অ্যালিগেশনটা মূলত বোঝায় যেটা ঠিক আছে আওয়ামী লীগের কাছে বিএনপিও চলে যাক, তার মানে একমাত্র আমরাই ভালো, এই ন্যারেটিভটা খুব ভালো কিছু দেয় না। ভারতের সাথে যখন ট্যাগ করছেন তখন এই ব্যাপারটা মাথায় রাখা উচিত। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রত্যেকটা কাজ যে ভূমিকাটা নিয়েছিলেন সেটা দেখেন যে ভারতের ওই টাইমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল অনেক জায়গায়। আবার সেই ব্যাপারটা কেমন ছিল না যে ওপেনলি ঘোষণা দেয় এই 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে দিব, এই টাইপ কথা বলে ওদের হাতে বরং আর একটা লেভারেজ দিয়ে দেয় নাই, বরং কাজের যেটা কাজ সেটা করার চেষ্টা করেন। পানির হিস্সা নিয়ে কথা বলেছেন, বিভিন্ন কাজ করেছেন। ম্যাডাম খালেদা জিয়াও তার আসলে পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট উনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন 2008 সালের ডিসেম্বরে তো ক্ষমতা ছাড়লেন, তারপরে টিপাই মুখ বাদ নিয়েও যখন অনেক কথাবার্তা হইল, খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী ছিলেন। উনি এত স্ট্রং ভূমিকা রাখেন, এমনকি ভারতের পার্লামেন্টে পর্যন্ত খালেদা জিয়ার উক্তি নিয়ে অনেক কথাবার্তা চলতে থাকে। খালেদা জিয়া ওই টাইমেও দেশটাকে কিভাবে রক্ষা করতে হয় সেই কথাটা বলে গিয়েছিলেন। এবং খালেদা জিয়া হলেন সেই ব্যক্তি অনেক সময় ইন্ডিয়ার সাথে যে ডিলগুলো করেছেন এই কারণে তাকে নিয়ে প্রত্যেকটা টাইমে তাদের সবচেয়ে বেশি অবজেকশন থাকতো। সেম গোস ফর তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে আপনি ব্যক্তিগত জীবনে আপনার এটা পছন্দ বা না পছন্দ হইতেই পারে, ফেয়ার এনাফ। সবার কি সব জিনিস পছন্দ হয়? এই যে চর্চাটা থাকবে এটাই তো ডেমোক্রেসি। আমার কথাই চর্চাটা থাকা উচিত যে ঠিক আছে একজন একটা পছন্দ হচ্ছে না, শুধু তারেক সাহেব কেন, যে কোনো মানুষই তো সমালোচনার ঊর্ধ্বে কেউই না। কিন্তু আপনি যখন এই ফ্রেমটা করছেন এটা মাথায় রাখা দরকার যে ইন্ডিয়ারও বড় একটা হেডেক ছিলেন উনি, এই কারণে 1/11টা ঘটেছে, ওনার পর যে পাশবিক নিপীড়নটা চলেছে, উনি যে অনেক দিন ঢুকতে পারেন নাই, বরং হাসিনার যে উস্কানি বিভিন্ন টাইমে কথাবার্তা ছিল সেই কথাগুলো কি আর আপনাদের কথা কি একই লাইনে চলে গেল কিনা? যখনই ভারতের কথাটা বলছেন তখনই আপনারা একটা সালাউদ্দিন সাহেবকে নিয়ে কোট করে কথা বলছেন, সালাউদ্দিন সাহেবকে গুম করা হয়েছিল, উনি একজন গুম সার্ভাইভার মানুষ। কিন্তু আপনি যখন একই লাইনে ট্যাগটা করে দিচ্ছেন তখন মনে হচ্ছে হাসিনার ওই যে ওবায়দুল কাদেররা যেভাবে কথা বলতো, হাসান মাহমুদরা যেভাবে কথা বলতো, শেখ হাসিনা স্বয়ং যেভাবে কথা বলতো, এই কথার লাইনটা এরকম হইল কিনা? এমনকি আপনাদের এনসিপির দায়িত্বশীল পদে যারা বসে আছে আসার পরে সালাউদ্দিন সাহেবকে নিয়ে অনেক নোংরামিটা হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। বিএনপির মহাসচিবকে নিয়ে অত্যন্ত বাজে রকম আক্রমণ করা হয়েছে, অত্যন্ত অন্যায্যভাবে। দেখেন বিএনপিকে নিয়ে এই কথাগুলো বললেন না, বিএনপি কয়েকটা খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল ইন্টারিম গভর্নমেন্টের টাইমেও। আগরতলা যে ত্রিপুরা অভিমুখে দেখবেন তারা একটা লং মার্চ করেছিল, তিস্তার ওই জায়গায় বসে থেকে ভারতের সাথে যে খুব বড় দর কষাকষির জায়গা, 2 দিনব্যাপী প্রোগ্রাম তো লাস্টে করেছে, তার আগেও একটা খুবই সিরিয়াস একটা প্রোগ্রাম করেছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। এবং তারেক সাহেব খুবই স্পেসিফিক্যালি এখন কয়েকটা ইন্টারন্যাশনাল মিডিয়াকেও যখন ইন্টারভিউ দিয়েছে, বিবিসিকে, রয়টার্সকে এবং বিভিন্ন জায়গায়, ডয়েসে ভেলেতে দেখলাম উনি বারবার একটা কথাই বলছেন যে রেসপেক্টফুল একটা সম্পর্ক দরকার। উনি দেখবেন ইন্টারভিউতে খুব ক্লিয়ারলি বলেছেন, যদি একটু শুনে থাকেন আর কি তাহলে বোধ হয় যে ভালো হয়, যে ফেলানির মতো লাশ ঝুলবে না। স্পেসিফিক উদাহরণ সহ ফেলানির কথা বলছেন। উনি কি বলছেন? পানির ন্যায্যতার কথাটা বলছেন। উনি কিন্তু এই কথাগুলো না বলে উনি বলেন নাই যে হ্যাঁ খুব ভালো সম্পর্ক থাকবে। রেদার আপনাদের যে জোটটা করেছেন একটু খেয়াল করে দেখেন, আপনাদের জোটের নেতাও একই ভাষায় কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলছে। আমি তাকে ব্যক্তিগতভাবে সমালোচনা করছি না এই মুহূর্তে, কিন্তু উনি এমন কথা মনে আছে যে ওই যে বারবার অমুক শুনতে ভালো লাগে না, ওদের সাথে এটা করতে হবে না করতে হবে। এমনকি এই যে ইলেকশন যেদিন হয় ওই দিনে তো একটা ইন্টারভিউ দিয়েছেন যে না তাদের সাথে খুব চমৎকার একটা সম্পর্ক রাখবেন। ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখাটা পাপের কিছু না, কিন্তু আপনি যে ভাষায় ওই যে ইন্ডিয়ার ইস্যুটা, তারেক সাহেবের ইস্যুটা, সালাউদ্দিন সাহেবদের ইস্যুটা যখন বলছেন, শেখ হাসিনার দ্বারা ডিরেক্ট গুমের ভিকটিম সালাউদ্দিন আহমেদ, কেন তাকে গুম করা হয়েছিল
বিএনপি যখন গণতন্ত্রের সংগ্রামের আন্দোলনটা চালিয়ে নিচ্ছিল ওই টাইমে দেখবেন ইলিয়াস আলী কিন্তু খুব বোল্ড ভয়েস ছিল, এমনকি দেখবেন পল্টনের অফিসের সামনে তার একটা স্পিচও পাওয়া যায় কিভাবে হাসিনার তাবেদার বাহিনীকে শাসাচ্ছে এবং কিভাবে বলছে যে এই অবস্থা চলবে না, আমরা অমুক করবো তমুক করবো। এবং তারপরেও বিএনপির যখন অনেক জায়গায় অনেক সংকট শুরু হয়েছে, সালাউদ্দিন আহমেদ কিন্তু বিভিন্ন জায়গা থেকে খুব বোল্ড প্রেস রিলিজগুলা দিতেন, ভিডিও বার্তাটা দিতেন, এবং একটা পর্যায়ে তাকে এইভাবে সাইজ করা হয়। এবং সালাউদ্দিন আহমেদ হলেন সেই ব্যক্তি যাকে ওইভাবে গুম করার পরে শেখ হাসিনা বলেছিল অফিস থেকে নাকি খালেদা জিয়া ওই যে ময়লার যে বস্তা রস্তা আছে এগুলাতে করে সিটি কর্পোরেশন ইসের মতো করে বোধহয় যে নিয়ে যাওয়া হয়েছে। এখন একটু খেয়াল করে দেখেন তো, আপনারা সমালোচনা করছেন, সমালোচনার জায়গাটা কি একই রকম হয়ে গেল কিনা, যে হাসিনার ন্যারেটিভ যা ছিল একই জিনিসটা পুশ করা হইলো কিনা? আমি তো মনে করি না যে এনসিপি একটা ভারতের দল। ইন্ডিয়াও সম্ভবত এটা মনে করে না যে বিএনপিকে দিয়ে হাসিনার মতো যেভাবে পারপাসটা সার্ভ হয়েছে সেটা হইতো। যদি এইটাই হইতো 2014 সালে সুজাতা সিংকে পাঠিয়ে দিয়ে ওদের যে ফরেন সেক্রেটারি ছিল বাংলাদেশে এরশাদ ক্ষণে ক্ষণে মত পাল্টানোর দোষ যার ছিল, এরশাদ পর্যন্ত ওই ইলেকশনে যাইতে চায় নাই। তারপরে এরশাদকে ট্যাকেল করার জন্য সুজাতা সিংরা এসেছিল, তাকে র্যাবের মাধ্যমে সিএমএসি নিয়ে যাওয়া হয়, তার ওয়াইফকে অ্যাক্টিভেটেড করা হয়। এই যে এই কাজগুলো যখন করা হয় ওই টাইমে তো বিএনপি নেগোশিয়েট করে নাই। ইভেন আপনি 2024 সালের 7 জানুয়ারির যে ইলেকশন হইলো, একদম উদাহরণ সহ বলছে আপনার জন্য মিলিয়ে নিতে সহজ হবে, এই ব্যাপারটা একটু তীব্র আপত্তি আমি এই জন্যই জানাচ্ছি। দেখুন অক্টোবর মাসে খাদ্যমন্ত্রী ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, ওনার দেখবেন একটা ইন্টারভিউ আছে, এখনো সার্চ করলে পাবেন। উনি বলছেন ততদিনে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে ওই যে 28 অক্টোবরের পরে। তারপর দেখবেন যে ওই যে ইসের পরে আমির খসরুকে গ্রেপ্তার করা হয়েছে, বড় বড় সব নেতাদের অ্যারেস্ট করা হয়েছে। তারপর হচ্ছে বিএনপি নেতাদের প্রস্তাব দেওয়া হয়েছিল যে এসে এইভাবে ইলেকশন করলে এইভাবে ছেড়ে দেওয়া হবে, ভালো মতো থাকবেন। মানে বিএনপিকে ভাঙার একটা ষড়যন্ত্র করা হচ্ছিল, ইলেকশনের ভ্যালিডেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। বাট বিএনপি ইলেকশনটাকে বয়কট অফিসিয়ালি করেছিল, তারা জেলে ছিল অনেক মুরব্বী মানুষ, কিন্তু তারা কিন্তু এটার সাথে স্যাক্রিফাইস করে নাই। এই জন্য আপনারা যে কথাটা বললেন এটা দেখেন, আলটিমেটলি এই ন্যারেটিভটা থ্রো করার ব্যাপারটা হলো অলরেডি এই 1.5 বছরে অনেক নোংরা কাদা ছোড়াছুরি হয়েছে। সালাউদ্দিন আহমেদের নামে হয়েছে, বিএনপির মহাসচিবের নামে হয়েছে, এমন বহু মানুষের নামে অনেক কাজ হয়েছে। বরং এই কাজগুলো আমার কাছে মনে হয় এই কাজগুলো করলে যেটা হবে, ওই যে দায়িত্বশীল ভূমিকা যেটা পালন করতে চাচ্ছেন সেই জিনিসটা ভাই বাধাগ্রস্ত হবে। আপনি অনমেরিট যেসব জায়গায় দেখেন, আমি কি অনেকগুলো অভিযোগ শুরুতেই যখন বলছিলেন আমি কি একটা অস্বীকার করেছি? রাদার আমি বলেছি যে এইগুলো হওয়া উচিত না যেটা করছে, আই ডোন্ট সাপোর্ট দিস, এবং এইটার এইরকম বিচার হওয়া দরকার। আমি তো এটাও মনে করি যে আমি তো মিথ্যি একটা যখন পুরো ন্যারেটিভ একটা দলের বিরুদ্ধে আপনি সেট করবেন, সেটা করে কি খুব লাভ হয়েছে? যদি সেটাই হইতো, এই ইলেকশন নিয়েও কত কিছু বলা হয়েছে না, এইটা হয়েছে ওইটা হয়েছে, দিন শেষে দেশের মানুষ তো ভোটটাও দিয়েছে রে ভাই। এই জন্য সমালোচনা থাকবে, আপনি হাজারবার সমালোচনা করেন, ফেয়ার এনাফ, বাট সেই সমালোচনাটা যাতে ওই লাইনে না হয় যেটা করলে হাসিনা করেছে ওই ন্যারেটিভটা পারপাসটা সার্ভ করা হয়, যেটা করলে ইন্ডিয়া যা করতে চাই সেটাই করা হয়। ওকে, থ্যাংক ইউ। উনি কাউন্টার, এবং আমি কিন্তু ভাই খুবই রেসপেক্টফুল হইতেই বলছি, কারণ আপনি আমার শত্রু না, আমিও শত্রু না, দেশের স্বার্থেই আমাদের এই প্র্যাকটিসটা থাকা দরকার। সাইদ আব্দুল্লাহর যে মানে প্রতিবাদটা, মানে এটা কিন্তু আমি খুব ভালোভাবে নিচ্ছি। সে এই যে সে নিচ্ছে না, এই জিনিসটা বিএনপি করবে না, আমি তো এটা চাই। আমি কি বললাম, আমারটা মিথ্যা হোক, তাহলে আমি যেটা চাই। আমরা কি দুইটা দল, আমি দুই দলের কাছে প্রশ্নটা করি, শুনেন ভাইয়া, আমি দুইজনের কাছে প্রশ্নটা করি। তাহলে উনি যেমন বলছে যে আপনি আওয়ামী লীগের ন্যারেটিভ নিচ্ছেন কিনা, আবার আপনিও বলছেন আপনি আওয়ামী লীগের ন্যারেটিভ নিচ্ছেন কিনা। দুই পক্ষ তো আওয়ামী লীগকে হেট করতেছে। আমি সেই আওয়ামী লীগের কথা বলতেছি যে আওয়ামী লীগ আসলে অগণতান্ত্রিক পদ্ধতিতে গত 17 বছর ক্ষমতায় ছিল এবং একটা পর একটা নির্বাচন করে গেছে, এবং গুম খুন অত্যাচার এমন কোনো কিছু বাকি নাই, এমন কোনো ফর্ম অফ অত্যাচার বাকি নেই যেটা তারা করে নাই। তাহলে আপনারা কি আসলে কি কম্পিটিশন এখন করছেন, কে কার কত আগে আওয়ামী লীগের ন্যারেটিভ নিতে পারেন? দেখেন, আমি এই যে সাইদ আব্দুল্লাহ যেটা বললেন আওয়ামী লীগের ন্যারেটিভ, ব্যাপারটা এখানে আসলে আমি এখানে আওয়ামী লীগের ম্যাটার মনে করি না। ম্যাটার হচ্ছে এখানে ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া আমাদের জাতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করে, কারো না কারোর উপরে ভর করে কোনো একটা পার্টিকে সে ক্যাপচার করে, যেটা শেখ মুজিবের উপর করছে, পরবর্তীতে কিছুদিন এরশাদের উপরও করছে। জিয়া রহমান সাহেব পারে নাই ওনাকে, মানে আমরা সবাই বলে দেবো ওনাকে কোনোভাবে পারে নাই, বা ওনারা হত্যার সাথে জড়িত থাকতে পারে, আমরা মনে করি অনেকে। তো পরবর্তীতে কার সাথে পয়জন করার পেছনে জড়িত। তারপরে হচ্ছে শেখ হাসিনাকে তো ওরা ডিস্ট্রয় করে দিল। হ্যাঁ, না কি এবং মানে ডিস্ট্রয় না, মানে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলো, এমন ভাবে তাকে ইউজ করলো, মানে সে ডিস্ট্রয় হয়ে গেছে এখন। তো এখন
এখানে মূল সমস্যাটা তো এইটাই যে ইন্ডিয়া এখানে কর্তৃত্ববাদ করে এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সে এখানে ক্যাপচার করে, ব্যক্তিদের উপরে সে এখানে মানে তার যে গোয়েন্দাবৃত্তি এগুলো চালায়। এখন এই সন্দেহটা তো আমার থাকবে, শুধু আমার না, এখানে যদি আরও 1000 বছরের কোনো জেনারেশন এই যদি রাষ্ট্রের এই মানে মানচিত্রটা থাকে এভাবে 1000 বছর পরও দেখবেন জেনারেশন এই ফাইটটা করবে। আপনাকে আর একটা তথ্য দিই, যখন আমরা এখানে এই আরও 2500 বছর আগে এই জায়গায় আমাদের ভাগীরথী নদীর এই পাশে আমরা তখন মানে আর্যরা যখন এদিকে অ্যাটাকটা দেয় দিল্লির লোকজন, আমাদের এই দিকের বেশিরভাগ লোক ছিল অনার্য। তারা কিন্তু ওই 500 বছর ধরে শুধু ওই ভাগীরথী নদীর ওই পাশে দিল্লির সাথে একটা লড়াই হয়েছিল। তখন আমরা ওই যে আজকে যে বলা হয় আমরা মুসলমানও না তখন, তাই না? তারপরেও আমরা কিন্তু ওই ওদের সাথে একটা আমাদের ফাইট হয়েছিল এখানে। ওই যুদ্ধে আমাদের লোকজন, আমাদের পূর্বপুরুষরা জিতছিল। তো আমাদের এই লড়াই তো 2500 বছর আগে। আমি তো মনে করি আরও 2500 বছর সামনেও করা লাগতে পারে। আজকে যে আমার যে প্রশ্ন, আমি তো চাই আমার নেতারা এসব কাজের সাথে না জড়াক, ইন্ডিয়া দ্বারা প্রভাবিত না হোক, ইন্ডিয়া দ্বারা মানে প্রতারিত না হোক। এখন এই যে আমার এই চাওয়াটা কেন চাচ্ছি আমরা, দেখেন আমি আপনাকে বলি, সাইদ আবদুল্লাহ তো এখন বললো যে এনসিপি এরকম হয় কিনা। এনসিপি হলে তো এটাও তো খারাপ। যদি জামাত হয়, কোনো দল হয় ইন্ডিয়া দ্বারা মানে প্রতারিত হয়, ইন্ডিয়ার হাতে মানে ইন্ডিয়া ট্র্যাপ হয়ে যায়, তাহলে আপনি এটাকে কিভাবে মনে করবেন যে এটা ভালো নাকি? এটা কোনো দলের জন্য তো ভালো না। আমরা তো চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্বাধীন থাকুক, শুধু বাংলাদেশপন্থী হোক। হ্যাঁ, শুধু বাংলাদেশপন্থী হোক। এখন এই আপনার মূল চাওয়াটা কিন্তু এটাই হওয়া উচিত। এখন আমার কাছে মনে হয়, এটা কেন মনে হয়, আসলে কোনো বেসমেন্ট আছে কিনা। দেখেন, আওয়ামী লীগকে ইন্ডিয়া এখানে চাচ্ছে আওয়ামী লীগ ইলেকশনটা পুনর্বাসিত করুক। তারা বারবার একটা শব্দ নিয়ে আসছে, ইনক্লুশন, অন্তর্ভুক্তিমূলক, এবং নরেন্দ্র মোদীর স্টেটমেন্টে সেই শব্দটা আছে। তারপর হচ্ছে ওরা এখনো বলে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন মানে হয় নাই। অথচ আমরা দেখলাম যে 74% যে ভোটটা পড়লো বা 75% যে ভোটটা পড়লো, আমার তো মনে হয় যারা আওয়ামী লীগের নর্মাল ভোটার তারাও হায়ের পক্ষে ভোট দিচ্ছে। তারাও একটা সময় বিরক্ত হয়ে গেছে আওয়ামী লীগের অপশাসন দ্বারা, কারণ তারা সবাই তো আর মানে সুবিধাভোগী ছিল না। আওয়ামী লীগের কিছু ভোটার দ্বারা আওয়ামী লীগ দ্বারা নিবৃত্ত হয়েছে, এটা আমার দেখা কিছু জায়গায়। তো টোটাল এই পপুলেশনের এত মানুষ যদি হায়ের পক্ষে না থাকতো, তাহলে তো এটা এই এত পার্সেন্ট ভোট পায় না। কারণ আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে এত পার্সেন্ট ভোট পায় না, হাফ তো বেশি পাইছে। তার মানে কি, আমরা এখানে একটা পরিবর্তন চাইছি 75%। হ্যাঁ, এই যে পরিবর্তনটা আমরা চাইছি, এটা কেন চাচ্ছি? এই ভূমির জন্যই তো। এখন ধরেন বিএনপি এখন যদি বলে যে শেখ হাসিনার ফ্যামিলির লোকজন এখানে আসা উচিত, তারপরে হচ্ছে তালা খুলে দেওয়া হয় 2-3 জায়গায় এবং এটা সেলিব্রেট করা হয়, এবং ভারতের ধরেন অজিত দোভালের কিছু বক্তব্যের সাথে, জয়শঙ্করের বক্তব্যের সাথে যদি এখানে কিছু পলিটিক্যাল পার্টি বা বিএনপির কিছু নেতার কথার সাথে কিছুটা আমরা সুর মিলাতে পারি, তো আমরা তো পলিটিক্স করি, আমরা তো এগুলো ধরবো, এই জন্য তো পলিটিক্সটা করি। সাইদ আবদুল্লাহ বললো না, দেখেন আমি বলি, বাংলাদেশে এই যে আমরা 40% ভোট পাইছি, এই ভোটটা কিন্তু আপনি বলতে পারেন বিএনপির ভোট। জামাতের ভোট কত ছিল? 91% হচ্ছে 12.13% ভোট পাইছে জামাত 1991 সালের নির্বাচনে, এটাই হাইস্ট। তারপর 2000 আপনার 96-তে পাইছে 8% ভোট। এরপর জামাত আর কোনো একক নির্বাচন করে নাই। তা এখন যে জামাত এককভাবে 33% ভোট পাইলো, টোটাল আমরা জোট এখন পর্যন্ত আনঅফিসিয়াল হচ্ছে 40% ভোট পাইলাম, এটা কার ভোট? এটা তো আমরা বলতে পারি এটা বিএনপির ভোট। কারণ আমরা যদি পলিটিক্যাল পার্টি, তো আমরা তো পলিটিক্যাল পার্টি ছিলাম না, তাহলে আমরা কার ভোটার ছিলাম? আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম। তো বিএনপির ভোটগুলো আমাদের কেন দিল? সাইদ আবদুল্লাহর কাছে তো একটা বড় প্রশ্ন হইতে পারে এটা। বিএনপির ভোট না হলে আমরা একটু পরে করতাম। এখন আমরা তো পলিটিক্যাল পার্টি করার দরকার ছিল না, কেন আমরা পলিটিক্যাল পার্টি করলাম? আমরা কি চাইলাম? সেকেন্ড রিপাবলিক চাইলাম। এটা কি খুব বড় একটা চাওয়া হয়ে গেল? ফ্রান্সে তো পঞ্চম রিপাবলিক চলে, তাহলে কি ওরা রিপাবলিকগুলো করে খুব পিছিয়ে গেছে? মানে আপনার এই যে সেকেন্ড রিপাবলিক, এটা কি বিএনপির জন্য ভালো হতো না? কিছুদিন হয়তো পার্টি এটা নিয়ে হতো, কিন্তু এটা কি আসলে খুব মানে আমাদের ব্যক্তিগত কোনো লাভ হইতো? এটা অনেক আলোচনার বিষয়। মানে এনসিপির কি ব্যক্তিগতভাবে এই এনসিপি কি সেকেন্ড রিপাবলিক দিয়ে ক্ষমতা চলে যেত? মানে আপনার কাছে এরকম মনে হয়? দেখুন, এখানে এই যে জিনিসগুলো, বিষয়টা শেষে ভাই, এই বিষয়টা আসলে অনেক আলোচনার বিষয়, অনেক পর্যালোচনার বিষয়, অনেকগুলো অ্যাঙ্গেল আছে। বিএনপিরও অনেক অ্যাঙ্গেল আছে, আপনাদের অনেকগুলো অ্যাঙ্গেল আছে, এক একজন এক একটা ভাবে দেখেন। তো আমি আসলে যে জিনিসটা বলতে চাই, যেটা উনি একটু কোশ্চেনটা করেছে, সেটা আমার প্রশ্নের মধ্যেই ছিল। এই 40% ভোট পেয়ে গেল হঠাৎ করে একটা দল, এটাকে আপনি আসলে গণতন্ত্রের জন্য আসলে এটাকে কিভাবে দেখছেন? মানে আমাদের অবশ্যই এটা হওয়ার মানে এই ব্যাপারটা তো সবারই খুশি হওয়ার কথা। আর উনি বললেন যে এটা কি বিএনপির ভোট ছিল। এটার মিনিংটা হইল
বাংলাদেশে কেউ না কেউ বাইরে থাকলেও বাংলাদেশের মানুষ ভোটটাকে স্বাগত জানাচ্ছে। এটাতে তো ভাই প্রত্যেকেরই খুশি হওয়ার কথা। এক্সিস্টিং যারা রাজনীতি করছে XYZ প্রত্যেকটা দলেরই তো খুশি হওয়ার কথা। বরং আপনি যে জিজ্ঞেস করলেন না এটা কেন, আমি তো এইটাই চাই যে হাট এমন ফাইট হইতে থাক যে একদম শেষ মুহূর্তের 5 মিনিট আগেও যাতে মানুষ না বুঝতে পারে কে জিতলো। ফাইটটা যাতে একতরফা না হয়, বরং এই জায়গায় ফাইটটা যত এই ধরনের মানে কমপ্লিট প্রতিযোগিতা হইতে থাকবে, তার মিনিংটা হইলো বাংলাদেশে অন্যটার ওই যে জাতীয় পার্টির মতো যে থেকেও মরে গেছে ব্যাপারটা এই ভাইবে চলে যাক। বরং এই ফাইটটা না হলেই তো তখন মনে হইতো যে এক পেশে ইলেকশন হচ্ছে, তার মানে পাবলিক অ্যাকসেপ্টেন্স কমে যাচ্ছে, কোথাও না কোথাও কোনো ঝামেলা আছে। তার মানে এটা যে হয়েছে এটাকে তো আমি আরো পজিটিভলি দেখি। আচ্ছা, খুব ভালো। এখানে 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 আচ্ছা, বেশি মূল্য কে এবারে নির্বাচনে, নাঙ্গল নাকি নৌকা? যদি প্রশ্ন করেন আমার কাছে মনে হয়েছে বোথ। না, আমি একটা সেন্টেন্স বলতে পারি এই জায়গায়, যদি আওয়ামী লীগ যদি মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনটা আমরা আওয়ামী লীগের ইন্ডিয়া করতাম, যেটা হচ্ছে ইন্ডিয়া বলে, তাদের জন্য উত্তরটা হইতে পারে আওয়ামী লীগ থাকলে জাতীয় পার্টির মতো ভালো করতো। আওয়ামী লীগ থাকলে জাতীয় পার্টির মতো ভালো করতো। জাতীয় পার্টি যে রেজাল্ট করছে না, জাতীয় পার্টির মতো এরকম ভালো করতো। আমি দেখলাম কিছু জেলাতে জানাজা পড়া হচ্ছে নাঙ্গলের জাতীয় পার্টি। মানে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ থাকলে জাতীয় পার্টির মতো ভালো করতো, আর কিছুই আর ব্যতিক্রম হতো না। আমি অনেকের বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট নাই। একদিক দিক দিয়ে কিন্তু একটু সাইদ আব্দুল্লাহর কাছে এখানে আসতেছি, সেটা হচ্ছে শিশির ভাই, আওয়ামী লীগের তো আসলে আর কি মানে আর কি বাকি থাকলো? কিছুই তো থাকলো না, আম চালা জায়গা কিছুই নাই। যে ভাই আমি এই জায়গায় একটা কথা বলি, যে কথাটা শুনলে হয়তো বা ফর দ্য টাইম বিং, ওই যে আমি আগেই বলেছি এমন অনেক আমি কথা বলি যেটা হয়তো বা হাততালি পাওয়ার মতো না। আপনি যদি এই জায়গায় বসে থেকে মনে করেন এভরিথিং ইজ ভ্যানিশড, অনেক আইডিওলজি এইভাবে ভ্যানিশড হয় না। ওকে, এই জন্যই আমি যেটা চাই যে বাংলাদেশে গুড গভর্নেন্স থাকাটা জরুরি। ধরেন বিএনপি ক্ষমতায় চলে গেছে, বিএনপির গভর্নমেন্ট হিসেবে গুড গভর্নেন্স নিশ্চিত করাটা জরুরি। ধরেন জামাত, এনসিপি, অন্য যারা আছে তাদেরও রেসপন্সিবল বিরোধী দল হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এবং যদি ব্যাপারটা এইরকম হয়, গুড গভর্নেন্স যদি থাকে, বিরোধী দলও তার বিরোধী দলের যে রোল সত্যিকার অর্থে সেটা যদি প্লে করতে পারে, তাহলে যেটা দেখা যাবে যে বাংলাদেশের মানুষের অধিকারের ব্যাপারটা সত্যিকার অর্থেই খুব চমৎকারভাবে আলোচিত হইতে থাকবে, পার্লামেন্টও খুবই সরগরম অবস্থায় থাকবে। বাংলাদেশের মানুষ দেখবে তার যা ন্যায্যতার ভিত্তিতে যে রাইটটা পাওয়া সেটা সে পাচ্ছে। যদি এই ব্যাপারটা স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে দেখবেন যে পালায় চলে গেছে তার ফেরত আসার সম্ভাবনা তত কমতে থাকবে। কিন্তু এই জায়গায় যদি গুড গভর্নেন্স না থাকে, এই জায়গায় যদি বিশৃঙ্খলা চলতে থাকে, তখনই কিন্তু অন্য অনেকভাবে অনেকেই পুনর্বাসিত হয়ে যাইতে পারে। এই জায়গায় এই সম্ভাবনাটাকে যদি আমরা উড়ায় দিয়ে চুপচাপ বসে থাকি আর মনে করি আরে দিল্লি কা লাড্ডুর মতো অবস্থা যাচ্ছে তাই আমরা করতে পারি, তাহলে একটা পর্যায়ে গিয়ে কি দেখা যাবে জানেন? যে মানুষ যাকে আজকে অপছন্দ করছে তাকেও কোনো না কোনো সময় গিয়ে পছন্দ করতে পারে। আবার যাকে আজকে পছন্দ করছে কোনো না কোনো দিন যে প্রচণ্ড হেটেড হয়ে যাইতে পারে। ভাইদের জোটের সাথেই যেমন আছে, জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা নিয়ে আপনি চিন্তা করেন তো। 73 সালের কথা চিন্তা করেন, তারপরের কথাটা চিন্তা করেন, এটা ভাবা যায় তো। এমনকি 90 সালের দিকেও কিন্তু অনেক জায়গায় জামাত ইসলামের একদম বাংলাদেশে গোলাম আজম সাহেবরাও কি হয়েছে, গোলাম আজমও কিন্তু বাইতুল মোকাররমের সামনে মানুষের দ্বারা হেনস্থার শিকার হয়েছে অনেক জায়গায়। সো এখনো অনেক জায়গা আছে, ফজলুর রহমান সাহেবকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে না, যে অমক তমক সে বিএনপির ভোট কমাচ্ছে, হ্যান করতেছে ত্যান করতেছে, বাট ইভেনচুয়ালি রেজাল্টটা কি দেখা গেল? উনি তো বিশাল বড় ব্যবধানে জিতে গেলেন। তার মিনিংটা হইল ওই যে ওই টাইমে জামাত ইসলামের যে ভূমিকাটা ছিল, তো সেই ভূমিকাটার জন্য দেখেন তারা যে অচ্ছুত একটা ভূমিকায় চলে গিয়েছিল, পরবর্তীতে দেখেন তারা কিন্তু আবার রিলেভেন্ট হয়ে গেছে। এই জন্য আমি বলছি যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিটা আমরা মুখ দিয়ে ধরেন যে সারাদিন তর্কাতর্কি করলাম, এই ভাই আপনি পুনর্বাসন করতেছেন, এই আপনি করতেছেন, এইটা করেন ওইটা করেন। আমি প্রথমেই বলেছি যে ন্যায় বিচারটা নিশ্চিত করাটা খুব জরুরি। যারা অপরাধ করেছে, অন্য যারা আছে, তারা যদি দেখে যে এই স্পেসটা পাচ্ছে যে না গুড গভর্নেন্স চলতেছে, ভাই বাংলাদেশের মানুষ যদি দেখে পার্লামেন্টে বিরোধী দলের যে ভূমিকা সেটা পালন করছে, ধরেন যে একটা সরকারি দল কোনো অন্যায্য কাজ করছে, আমি তো এটা চাই যে বিরোধী দলের জায়গা থেকে বা সাধারণ মানুষের জায়গা থেকে আপনি প্রতিবাদ করবেন, করলেই তো এই অন্যায্য কাজটা হইল না। আবার একই সাথে সরকারও চেষ্টা করছে, ভাই কিছু কিছু জায়গায় ফল্ট হবেই, কিন্তু তার ইন্টেনশনটা সহি আছে, রাইট? তাহলে যেটা হবে ওদের ওই আশার উপযোগিতাটাই ধীরে 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 নাই হয়ে যায়। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা করলে দেখা যাবে যে ওই যে সম্ভাবনার কথা বলেন ওইটা কমে যাবে, কিন্তু এটা যদি না হয় তাহলে ওইটা দেখবেন ন্যাচারাল প্রসেসেই কোনো না কোনো দিন বিকশিত হয়েও যাইতে পারে, যেটা আমরা জানি না যে কবে কখন কিভাবে। ফেয়ার এনাফ আপনার কনভারসেশন বুঝলো মানুষ, শুনলো, সাক্ষী থাকলো,
ভালো অন রেকর্ডেড কিছু কথা দরকার ছিল 5 বছর পর 10 বছর পরে এই রেকর্ডটা আমরা আবার মনে করতে পারি না, অবশ্যই। দরকার আছে অন রেকর্ডেড, যেহেতু ডিজিটাল আর্কাইভিং হচ্ছে। সো আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে। সেটা হচ্ছে সামনের যে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, সেখানে তরুণদের ভূমিকা কি হবে? আপনার মতো যে মানুষগুলো আসলে নিঃস্বার্থভাবে আসলে বা স্বার্থহীনভাবে বা স্বার্থপরভাবে, যেভাবেই হোক সেটা যেভাবেই মানুষ দেখুক না কেন, আপনাদের তো জেনারেশনের একটা প্রতিনিধিত্ব দরকার ছিল। আসলে আমরা তো দেখতে চাই সেটা, এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে তো আসলে চাওয়ার জায়গাটা খুব প্রবল যে সাইদ আব্দুল্লাহ এমন একটা জায়গায় থাকুক, সেটা টেকনোক্রেট কোটার মন্ত্রী হোক বা যে কোনো একটা বড় কোনো প্লেসমেন্ট হোক, টেকনোক্রেট মন্ত্রী হোক, মানে যে কোনো একজন মন্ত্রী হোক, মানে যে কোনো একটা জায়গা একটা ভালো জায়গা, একটা প্লেসমেন্টে তার জায়গা হোক, যেখানে এই রাইটফুল কথাগুলো বলার মতো এবং সত্যিকার অর্থেই যে ডেমোক্রেসি যে চর্চা করে এই মানুষগুলো আসলে প্লেসমেন্ট হওয়া দরকার। আপনার কাছে কি মনে হয়, আপনার দল যে এখন চিন্তা করছে যে মন্ত্রিসভা তৈরি করবে এবং সবকিছু মিলে কি ভাইব পাচ্ছেন? দেখেন, এই ব্যাপারটা যারা ডিল করছে বা একদম হাই এন্ডের, এটা আমি জানি না, এখনো জানেন না। তার কারণ এইটা আমার মতো জায়গা থেকে জানাটা, পলিসি মেকিং কাজ করেছেন। পলিসির ব্যাপারটা কি, ধরেন যে কৃষকদের জন্য কি করা যায়, স্বাস্থ্য খাতকে কিভাবে ঢেলে সাজানো যায়, গুড গভর্নেন্স নিয়ে কিভাবে কাজ করা যায়, তারপর ধরেন যে মানুষের দোরগোড়ায় শিক্ষা ব্যবস্থাটার যে অবস্থা সেটা নিয়ে কিভাবে কাজ করা যায়, দেশের ক্রীড়া ক্ষেত্রে কি কি উন্নয়ন করা যায় সেটা নিয়ে ভাবার জায়গাটা আছে। পলিসি লেভেলের কাজগুলো তো এইটা, রাইট? যে ফ্যামিলি কার্ডের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হইতে পারে, বা জাতির সামনে যেটা কমিট করা হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করার যে বড় একটা আমানত ভোটাররা দিয়ে দিয়েছে, এইগুলা। কিন্তু ধরেন যে এখন বড় বড় অ্যাপয়েন্টমেন্ট বা কোথায় কি হবে অ্যাবসলিউটলি আমি এটা জানি না। এবং আমার ব্যাপারটা কি জানেন, আমি আগেই বলেছি, এক একজন মানুষের ওয়ে অফ থিঙ্কিং তো এক এক রকম। আমি মানুষটা কেমন যে আমার যেটা কাজ করার আমি সেই কাজটা করি, নো ম্যাটার মানে কোথায় আছি না আছি। আমি অনেক সময় আমি আপনার ব্যক্তি উদাহরণ দিয়েছি, না আমি আপনার ব্যক্তি উদাহরণটা বাদ দেন তাহলে। আপনার ব্যক্তি উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম একটা জেনারেশনকে, কিন্তু আমাদের তো একটা বিশাল চাহিদা আছে এই জেনারেশনের। আমি যদি বলি যে ধরেন আপনার একটা সময় পর্যন্ত শুনেছিলাম যে আপনার নির্বাচন করার কথা ছিল পাবনাতে, আপনি নির্বাচন করেননি, এবং আলটিমেটলি ওখানে দেখা গিয়েছে আপনার দল কিন্তু ওখানে হেরেছে এবং খুব বাজেভাবেই হেরেছে। সো আলটিমেটলি তো ওই রেজাল্টটা আসলো না, আমাদের একটা প্রতিনিধিত্ব কমে গেল যেটা আসলে এই জেনারেশনকে প্রতিনিধিত্ব করে। তো আমরা তো আসলে সরকারে ওই জায়গাটা চাই ভবিষ্যতে, যে এই জেনারেশনকে ওই জুলাইয়ের যে স্পিরিটকে ধারণ করা মানুষগুলো, বাংলাদেশের 71-এর স্পিরিটকে ধারণ করা, 47-এর স্পিরিটকে ধারণ করা মানুষগুলো, এত বছর ধরে আমরা যে যুগ যুগ ধরে শত শত বছর ধরে আমরা যে স্পিরিটে আসছি, আমরা এখন এসে দাঁড়িয়েছি, সেই মানুষগুলো আসলে আসবে, নতুন জেনারেশন প্লেস পাবে, তাহলে কি হবে আসলে বিষয়টা? আমি প্রথমে বলছি আমার এই যাবতীয় আলোচনার থেকে আমাকে আগে একটু সাইড করে নিচ্ছি। আপনি যদি জেনারেশনাল কথাটা বলেন যে ঠিক আছে XYZ বা এই ক্যাটাগরির কেউ, অবশ্যই বিভিন্ন জায়গায় যদি দায়িত্বশীল জায়গাগুলোতে বিভিন্ন জেনারেশনকে রিপ্রেজেন্ট করার মানুষ থাকে, তখনই যেটা হয় যে মানুষের ভয়েস, চিন্তাভাবনা, এই ব্যাপারটা কিন্তু মানুষের বিভিন্ন পলিসি লেভেলে ইকো হয়ে গেছে। একটা পয়েন্ট একটু নোকতা দিচ্ছি, সেটা হচ্ছে বিরোধী দলেও কিছু মানুষ থাকতে পারে যারা আসলে এই বিষয়টা খুব ভালো বোঝেন, কোন একটা সাবজেক্টে দেশকে সার্ভ করতে পারেন। সেই ক্ষেত্রে কি মনে হয় যে আপনার দল ওই মানুষগুলোকে পিক করতে পারে? বিরোধী দল মানে ধরেন যে বিরোধী দলের জায়গা থেকে তো বিরোধী দলও থাকার দরকার হয়। এখন অ্যাবসলিউটলি ধরেন যে একটা দল, লেটস সে বিএনপি মনে হইতেই পারে যে ঠিক আছে ওই দলটা হয়তোবা ভালো করছে, রাইট? ধরেন এই ধরনের অনেক মানুষই হয়তোবা পার্লামেন্টে থাকবে যারা বিএনপি না, আন্দোলন সংগ্রামের সাথে একসাথে ছিল, যুগপৎ আন্দোলনে একসাথে ছিল, বিএনপি না, কিন্তু কেউ যদি যোগ্য হয় তাদেরকে নিয়ে আসা উচিত। এবং এই মডেলটা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে কিন্তু অলরেডি একটা বেঞ্চমার্ক আছে জিয়াউর রহমান সাহেবের মতো। অফকোর্স, সো জিয়াউর রহমান সাহেবের মতো ওই বেঞ্চমার্কটা যখন আছে, জিয়াউর রহমানকে সবচেয়ে খারাপ কথা বলা মানুষটাকে উনি পাশে নিয়েছিলেন, যোগ্য মানুষকে নিয়ে যদি বসান, লেটস সে ব্যাপারটা যদি এমন হয় যে আমি ভাই আপনারে ব্যক্তিগত জীবনে একদমই পছন্দ করি না, কিন্তু আমি জানি যে আপনি এই কাজটা করার মতো খুবই ক্যাপাবল একজন মানুষ, সো কি হইতে পারে আপনারে নিয়ে যায় যদি ওই যোগ্য জায়গাতে বসানো হয়, আলটিমেটলি ভাই এটা কার পারপাস সার্ভটা হবে? দেশের মানুষের কাজটা হবে। আর দেশের মানুষ যদি ভালো থাকে এটা তো ভাই আপনারই গভর্নমেন্টের সুনামটা হবে, রাইট? সো এই জন্য দুইটা ব্যাপার বোধ হয় যে নিশ্চিত করাটা খুব বেশি মাত্রায় জরুরি। আপনি আশেপাশে সব তো চমৎকারী লোকজন নিয়ে বসায় রাখতে পারেন, যেটা হইতে পারে দিন শেষে সব জি হুজুর হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এমন অনেক এক্সপার্ট লোকজন থাকা দরকার যারা সারাক্ষণ জি হুজুরি না, মাঝে মাঝে যদি মনে হয় যে না এই কাজটা বোধহয় এরকম ঠিক হচ্ছে না, এটা নাই, এটা হওয়া উচিত না, আমার মতামত হলো এইটা, এইভাবে একটু আলাদাভাবে চিন্তা করা যায়, এই কথাগুলা বলার লোক দরকার। আলটিমেটলি দেখেন কেউ যদি মনে করে জি হুজুর থাকলেই ভালো হয়, শেখ হাসিনা যেটা করতো তার আশেপাশের যারাই ছিল
তাদের কাছে তাদের আপা ছিল সবচেয়ে কারেক্ট মানুষ। এই কারণে যখন এলোমেলো কাজ হয়েছে তারা কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। দেখবেন পলক আজকে গিয়ে যখন কোর্টে হাজিরা দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে এটা আমার মত ছিল না, এটা বলে দেওয়া হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। তো ভাই সেটা তো তোমরা একদম অন্ধের মতো এক্সিকিউট করছো, তোমরাও তখন তোষামতগিরি করছো, কিন্তু কালেকটিভলি তো বাধা দেওয়ার চেষ্টাটা করো নাই। এর মিনিংটা হইলো, আপনাকে ওইটাই বলছি যে আপনি মেরিটোক্রেসির দিকে যদি নজরটা না দেন, বাংলাদেশ না একটা ক্রস রোডের পর দাঁড়ায় আছে। এই জায়গা থেকে এমন হইতে পারে, পৃথিবীর অনেক দেশ আছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে গুড গভর্নেন্স না থাকায় অবস্থা আরো খারাপের দিকে চলে গেছে। আবার অনেক দেশ আছে এই ধরনের একটা ঘটনার পরে সত্যিকার অর্থে আলোর দিশাটা খুঁজে পেয়েছে, এবং এটা পাওয়ার জন্য আপনি তোষামতকারী না, বা আপনি যে একজন ভ্যালু অ্যাড করতে পারছে না তাকে নিয়ে আপনি এমন জায়গায় বসায় রাখলেন যে দেখা যাবে ওই চেয়ারটার মর্যাদাই অনুভব করতে পারছে না। কিন্তু এমন মানুষ যে নিজের কাজটা খুব ভালো বুঝে এবং কাজটা করে সে পারফেক্টলি বের হয়ে আসতে পারবে, এই জায়গাটার দিকে ফোকাস করাটা খুব বেশি মাত্রায় জরুরি। এটা যদি না করা হয়, আমরা ভাই অনেক রক্ত গেছে এই দেশটার জন্য, নতুন করে আর আবু সাইদ রক্ত দিক, নতুন করে মুগ্ধ রক্ত দিক, ওয়াসিম রক্ত দিক, শরীফ ওসমান হাদির মতো কেউ রক্ত দিক, সাম্যের মতো কেউ রক্ত দিক, কিংবা আমাদের মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারাও তো একটা স্বপ্ন নিয়ে রক্তটা দিয়েছিলেন, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা, তারাও দেখবেন ক্ষণে ক্ষণে বিভিন্ন কিছু ঘটেছে, তারা এটা এক্সপেক্ট করেন নাই। আমাদের ভেতরে যাতে বারবার করে এটা না মনে হয় যে বারবার করে রক্ত দিতে হবে, বারবার করে রাস্তায় নামতে হবে, সবকিছু করতে হবে, না, কিছু জিনিস থাকে সিস্টেমের ভেতরেই চলা উচিত। লেটস সে আপনার গ্রামের যে মানুষ, হ্যাঁ একটু থামা উচিত, একটু স্থিতিশীল জায়গায় যাওয়া। স্থিতিশীল জায়গা মানে কি, আমি সবসময় একটা কথা বলি যে অবিরত ছুটে চলাটাই জীবন না, বরং কোথায় কোথায় একটু থামতে হয়, এই ব্যাপারটাও খুব বেশি মাত্রায় জরুরি। যেমন আমাদেরই চিন্তা ভাবনা যখন করি, যখন ধরেন হাই স্কুল লেভেলে ছিলাম, 8, 9, 10, যেভাবে চিন্তাটা করতাম, জাস্ট খেয়াল করে দেখেন ওই জায়গায় তো প্যারেন্টসরা, টিচাররা বিভিন্ন জায়গায় না এটা করা যাবে না, না এটা করা যাবে না, তখনই তো রাগ হইতো। কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, ওই স্রোতেই যদি চলতে থাকা যাইতো, হয়তো বা যেটা করতে চাচ্ছি এখন এই বয়সে সেটা করা যায়। আমি একটা বার্নিং ইস্যু, এইজন্য আমি বলি যে মাঝে মাঝে পজ দেওয়াটাও জীবনের একটা পার্ট। আমি একটা বার্নিং ইস্যু নিয়ে না কথা বলে পারছি না, সময় আমাদের কম। আমার অনেক প্রশ্ন ছিল আসলে, ইনফ্যাক্ট শেষ হওয়ার মতো না। এখন ঘটনা হচ্ছে কিছু বার্নিং কোশ্চেন না করলেই হচ্ছে না। আচ্ছা, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাসের যে ফাইট, হ্যাঁ, ঢাকা 8-এ, এখন এটাকে আপনারা আসলে কিভাবে দেখেন? খুব অল্প সময়ের মধ্যে একটু। এটা তো আমাদের দলীয় অবস্থান আমরা স্পষ্ট করেছি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছি। রিকাউন্টিং কি হচ্ছে? আমরা ধরেন আমরা শুরু থেকেই বলেছি, বোর্ড বাংলাদেশে যে ভোট গ্রহণটা হয়েছে এটা খুব সুস্থ হয়েছে, কোনো সমস্যা নাই। বিকেল 4টা পর্যন্ত মানুষ খুব ভালোভাবে ভোট দিচ্ছে। দু একটি জায়গা হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, ওইদিকে হচ্ছে বিএনপির একটু লোকজনের সমস্যা করছে, আর না হলে ওভারঅল বাংলাদেশে ভোট গ্রহণ সুস্থ হয়েছে। কিন্তু ভোট গণনার সময় আমরা তো দলীয়ভাবে বলেছি এটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে অনেক জায়গায়, সব আসনে না, অনেকগুলো আসনে। তো এই জায়গায় আমাদের সবারই একই অভিযোগ যে ভোট কাউন্টিংয়ে আমাদের অনেক ভোট, যেটা হচ্ছে কালকে মামুনুল হক বলেছে যে মির্জা আব্বাস সাহেবকে যে ভোটগুলো দেখানো হয়েছে পরবর্তীতে একই জিনিস মামুনুল হককে আবার দেখানো হচ্ছে না। যেটা হচ্ছে মির্জা আব্বাস বলছে যে না, এই ভোটটা যে মাঝখানে পড়ছে এটা আমার দাঁড়িপাল্লা, ধানের শীষের ভোট, এটা আমার সাথে যোগ করে দিতে হবে। এরকম সব কেন্দ্রে সেই ভোটগুলো নিছে। তো এখন এটা উনি ধানের শীষে পড়ে নাই, পাশে পড়ছে, তারপর উনি মনে করতেছে তো এটা ধানের শীষের ভোট। কিন্তু মামুনুল হক বলতেছে তো তাহলে আমারটা কেন মনে করতেছেন না? আমারটা ধরুন পাশে পড়ছে, সবগুলো বাতিল করে দিলেন, আমার ফিল দেখাইলেন। তো এখন এটা তো আমরা মনে করতেছি এটা একজনকে ফেভার দেওয়া হয়েছে এখানে। এছাড়াও আমাদের যে ভোট গণনা নিয়ে তো আমাদের পুরো 11 দলে মনে করতেছে যে এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এবং এটা অনেক সম্ভাবনা আসন, আমাদের আসন আরও বাড়তো। আমরা আরও অনেক বেশি আসন নিয়ে সংসদে যাইতে পারতাম। এটা আমাদের উপরে মানে ফেয়ার হয় না। এটা তো আপনি কি এক ধরনের মানে কি বলবো কালিমা দিচ্ছেন? কালিমা না, এটা তো ফ্যাক্ট। আমি তো বুঝাইলাম যে মামুনুল হকের আসন আর আব্বাস সাহেবের আসন দুটা একই ঘটনা, কিন্তু ওটা হচ্ছে আপনার ধানের শীষ পড়ে নাই, পাশে পড়ছে, আব্বাস ভাই বলছে যে এটা আমার ভোট, মানে খালি জায়গায় পড়ছে। মামুনুল হক বলতেছে এই খালি জায়গায় যেটা পড়ছে এটা আমার ভোট, কিন্তু মামুনুল হকেরটা আবার কাউন্ট করতেছে না, এগুলো বাতিল করে দিচ্ছে, আর আব্বাস ভাইটা যোগ করে দিচ্ছে। ওকে, আপনি যে কথা বলছেন সেটা আসলে জনগণও বিচার করবে, জনগণের বিষয় তো এখানে আছে। আসলে কিভাবে দেখছেন? আমি একদম শেষ মোমেন্টে আছি, ওনাকে দিয়ে শেষ করব। শেষ প্রশ্নটা, এনি রিমার্কস যেটা নিয়ে আপনি শেষ কথা কিছু বলতে চান প্রোগ্রামে, আপনি আর এনিথিং? আমরা আসলে যেটা চাইছিলাম যে বাংলাদেশে যে একটা ইলেকশন হোক, ভোট গ্রহণটা যেভাবে আমরা উৎসব মুখর করছিলাম,
দেখেন আমরা কিন্তু সবাই সব জায়গা থেকে কিন্তু সহনশীলতার পরিচয় দিছি। কেন দিছি? আমাদের একটা মানে ১৭ বছরের যে একটা যে জাতাকলের মধ্যে দিয়ে আমরা গেছি, এই জায়গা থেকে আমরা আসলে ওইদিকে ফিরতে চাই না। কিন্তু যে ভোট গ্রহণ নিয়ে যে আমাদের মানে বিকাল থেকে যে আমাদের যে অভিযোগগুলো এবং আমরা এখন সততা পাচ্ছি, কিছু কিছু জায়গা তো পরবর্তীতে মানে এখন যে বিভিন্ন ফুটেজ আসতেছে আমাদের কাছে, এগুলো আমরা মানে ক্রস চেক করতেছি, আদালতে যাচ্ছি আমরা, এদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এগুলো আমাদের বিশ্বাস, এগুলো আমাদের সাথে মানে ফেয়ার করা হয় নাই, আমাদের অনেক আসন কমে গেছে এই জায়গায়। তো এটা আমরা মনে করি যে এই কাজটা বিএনপির জন্য ভালো হলো না, বিএনপি এবং এটা আমাদের রাজনীতি, এটা রাজনীতির জন্য খারাপ হয়েছে। এবং আমরা অন্তত পক্ষে ইলেকশনটা আমরা মানে যেটা চাইছিলাম যে ইলেকশনটা সব দিক দিয়ে ফেয়ার হোক। এখন দেখেন আপনার দেখেন শুরু থেকেই কিন্তু হচ্ছে আমরা কোথাও বিএনপির উপর আক্রমণ করি না, আমরা আক্রান্ত হয়েছি, তারপরেও কিন্তু আমরা ইলেকশনটা করছি। আপনি যদি এই তফসিলের পর থেকে আপনি কোথাও দেখছেন আমরা আক্রমণ করছি? বড় ধরনের কোনো দেখবেন না, বরং বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বিএনপির সাথে করছে, আজকেও করতেছে। তো এই যে আমাদের দিক থেকে তো সর্বোচ্চ এদের বলতেছে সর্বোচ্চ, তো আমরা এখানে আন্তরিকতার পরিচয় দিচ্ছি এবং ধৈর্য সহিংসতার পরিচয় দিচ্ছি। এখন ইলেকশনের দিনও দিলাম, এবং ইলেকশনে ভোট কাউন্টিংয়ের সময় যদি এখন মানে ছাত্রদল যুবদল যদি কার্জনের সামনে যায় যদি এখন মব করে, এটাও কি আমরা মানে নিব? তার মানে নিলে তাহলে আর ইলেকশনটার দরকারটা কি? ঠিক আছে, মানে ইলেকশনটা তো আমরা ইলেকশন বলতে কি বুঝে, মানে ইলেকশনটা তো আসলে আমি এখানে আমার মানে ইচ্ছা আমার মতামতের প্রতিফলন ঘটবে। তো শিশির ভাই, আমি আসলে চাচ্ছিলাম একটা পজিটিভ নোটে শেষ করতে। আপনি আসলে আশা দেখেন তো না নতুন বাংলাদেশ নিয়ে? আমি মনে করি বাংলাদেশের পিছনের দিকে আর যাবে না। এই বাংলাদেশ যেটা আপনি যে বাংলাদেশ সামনে দেখছেন, এটা যদি আরো রক্তপাতও যায় কিন্তু বাংলাদেশ আগাবে, এবং বাংলাদেশ আর কখনো পিছনে যাবে না। রক্তপাত চাই না অবশ্যই আমরা। হ্যাঁ, ওকে। এনি লাস্ট রিমার্কস যেটা আসলে একদম আমরা আসলে সামনে বাংলাদেশ কিরকম দেখতে চাই? সাইদ আব্দুল্লাহ, আপনার চাহিদা মানে আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা হইলো যে গভর্নমেন্ট রেসপন্সিবল ভূমিকাটা পালন করুক, শুধু যাতে এইটাই না হয় যে নিজেকে ডিফেন্ড করার দরকার এই জন্যই নিজেকে ডিফেন্ড করছে, যাদের মানুষ যাতে বারবার করে প্রতারিতটা না হয়। ধরেন আমাদের যাতে গভর্নেন্স সিস্টেমটা এইরকম থাকে, একজন খেটে খাওয়া কৃষক সেও যাতে মনে করে যে তাকে ভাবার জন্য রাষ্ট্র আছে। দেখবেন যে ঢাকা মেডিকেলের বারান্দায় গিয়ে যদি আপনি ঘুরঘুর করেন দেখতে পারবেন একদম রাস্তাঘাটের পশুরা যেভাবে চলাফেরা করে, একজন মানুষের সেই পরিমাণ সুযোগ সুবিধা নাই। দেখবেন যে ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলের বারান্দায় মাসের পর মাস শুয়ে আছে, কোনো ট্রিটমেন্ট নাই। সো অন্তত পক্ষে এই ক্যাটাগরির মানুষ যাতে মনে করতে পারে যে রাষ্ট্র তাকেও ভাবে। আপনি যখন দেখবেন যে আপনি পড়াশোনা জানেন না, বা আপনি হয়তো একটু কম পড়াশোনা করেছেন, গ্রামের মানুষ, আপনি একটা সরকারি অফিসে গেলে আপনাকে ইউনো, এসি ল্যান্ড, ওসি, ডিসি খুব বাজেভাবে ট্রিট করবে না। আবার একই সাথে ধরেন যে একজন সরকারি দায়িত্ব যারা পালন করছে তাদের পর গিয়েও আপনি হ্যাডমগিরি দেখাবেন না, যে গিয়ে বলবেন না আমার এলাকায় আসছেন এইটা আপনার মানতেই হবে, আইন কানুন কি আছে এটা জানি না, এইটাই ব্যাপারটা যাতে না ঘটে। অ্যাট দ্য সেম টাইম ভুল করার পরে ধরুন কোনো একটা ব্যাপার যদি ভুল হয়ে যায়, সেটা খুব স্মার্টলি অ্যাডমিট করে সেই ব্যাপারটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা ভাবা উচিত। কারণ একটা গো ধরে বসে থাকাটাই তো সমাধান না। আবার যারা মানুষ আছেন, মানুষের একটা ব্যাপার মাথায় রাখা উচিত যে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করাটা যেমন জরুরি, একই সাথে নিজেদেরও তো অনেক দায় দায়িত্ব আছে, রাইট? যে আপনি আপনার নিজের দায় দায়িত্বের প্রতি ভয়ঙ্কর উদাসীন, একটাও দায় দায়িত্ব পালন করছেন, আপনি সুযোগ পেলেই ঘাপলা গিরি করে বেড়াচ্ছেন, এটাও তো একটা গুড সিটিজেনের বৈশিষ্ট্যটা না। আবার ব্যাপারটা এমন, আমাদের মানে সহনশীলতার জায়গাটা একটু বোধহয় প্র্যাকটিস করাটা জরুরি। প্রত্যেকে তো আমার মতো হবে না, রাইট? ধর্মীয় বিশ্বাস একরকম না হইতে পারে, সামাজিক প্রেক্ষাপট অনেক ক্ষেত্রে আলাদা হইতে পারে, অনেক আইডিওলজিক্যাল অনেক ধরনের ডিফারেন্স থাকতে পারে। বাট সেই ডিফারেন্সগুলোকে আমরা যদি রেসপেক্টটা করতে পারি, ধরেন যে একজনের সাথে একজনের ধর্ম বিশ্বাস মানছে না, এইটা করে ফেলতে হবে। ধরেন একজন মাজারকে বিশ্বাস করে, একজন মাজারকে বিশ্বাস করে না, এই মাজারকে ভেঙে ফেলতে হবে। এই ধরনের কালচারটা যাতে না থাকে। দেখবেন নারীদের ড্রেস কে কি পরলো, ভাই এটা তাদেরকেই ডিল করতে দেন, মানে এইটা নিয়ে আপনি ডিফারেন্স করেন না। তারপর দেখবেন রাষ্ট্রীয় চাকরি বাকরি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আপনি যাতে এই জায়গাতে স্বজনপ্রীতিতার জায়গাটাতে না ঢুকে যান, মানে ন্যূনতম মানুষের মর্যাদাটা থাক, গুড গভর্নেন্সটা থাক। অনেক জায়গায় আমরা হয়তো বা ভুল করব, এটা আমি মনে করি। অপ্রত্যাশিত ভুল তো হবেই, কারণ আমরা তো সবাই মানুষ, কেউ তো আর ফেরেশতা না। সো সেই ভুলগুলো হওয়ার পরেও সেই ভুলটা যাতে সংশোধনের জায়গাটা থাকে, এবং ধরেন যারা বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করবে এই ব্যাপারটাও যাতে
এমন হয় যে অন মেরিট বিরোধিতার জায়গাটা হয়, শুধুমাত্র আপনাকে আমি পছন্দ করি না এই জন্য আমি যাচ্ছে তাই করব, ব্যাপারটা যাতে এইরকম না হয়। কারণ আমরা যদি কালেকটিভলি এই জায়গা থেকে উত্তরণ না ঘটাইতে পারি তাহলে যেটা হবে আমরা জাতিগতভাবে ফেল করতে পারি। সো সবার জন্যই ভালো বাংলাদেশটা জরুরি, কেউ তো আমরা বলবো না যে খারাপ বাংলাদেশটা জরুরি। সো সবকিছুর পরে গিয়ে অনেক অন্ধকার গলির শেষে গিয়ে একটা না একটা আলোর দিশা থাকে, সেটাই শেষ করছি প্রোগ্রাম। কথা শেষ হলো না, শেষ হইয়াও হইল না, শেষ টাইপের হয়ে গেল আমাদের আজকের প্রোগ্রামটা। অনেকক্ষণ ধরে কথা বললাম। তো দর্শক, আজকের আপনাদেরকে ধন্যবাদ এখানে জয়েন করার জন্য। দর্শক, এখন চলে যাচ্ছি আমি নির্বাচনের সময়ে, এরপরে বিরতির পর ফিরবো আবারও ভোটকাস্ট অনুষ্ঠান নিয়ে। সবাইকে ধন্যবাদ।